রয়েছেন নাদিয়া ইসলাম, খুবই বিখ্যাত। তিনি নানান কারণে আলোচিত, সমালোচিত, বিতর্কিত, অনেকের কাছে অনুপ্রেরণা। এবং আমার সঙ্গে রয়েছেন শাহেদ আলম। তিনিও নানান কারণে আলোচিত, সমালোচিত, বিতর্কিত। আ সুতরাং এই ২ আ অবাস্তব জগতের হিরোকে আমি স্বাগত জানাচ্ছি আজকে আমার এই আয়োজনে। শুরুতে আমি ১ম এ বলেছি কোন ভূমিকা নাই সরাসরি। এখন আমরা বাংলাদেশে যে পরিস্থিতি চলছে এতে আমরা দেখতে পাচ্ছি যে ইউটিউবারদের ব্যাপক দাপট। তাদের একটা অলিখিত নিয়ন্ত্রণ আমরা দেখতে পাই। নাদিয়া ইসলাম, আপনিও এমনটা মনে করেন কিনা? 100% আম আমরা যদি ভাসুরের নাম মুখে নেই সেক্ষেত্রে ৩ জন। আ স্পেসিফিক্যালি আর ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, আ এরা যেরকম আছেন আমাদের সাথে অনলাইনে ইউটিউবে আরো আ বেশ কয়েকজন অ্যাক্টিভিস্ট আছেন যারা দৃশ্যত মনে হচ্ছে সরকারটা তারা চালাচ্ছেন। তাদের নির্দেশে বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্তগুলো হচ্ছে তারা ঠিক করে দিচ্ছেন। উপদেষ্টাকে থাকবে, উপদেষ্টাকে থাকবে না। উপদেষ্টাকে এই উপদেষ্টাকে রাখা হলে আম তারা মনে করছেন যে আ আ তারা সরকারের এক ধরনের গ্রিন সিগন্যাল পাচ্ছেন অথবা অমুক উপদেষ্টাকে রাখা হলে তাদের সাথে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার সরাসরি বিদ্রোহ ঘোষণা করছে। অর্থাৎ আমরা সরকারে না থেকে এক ধরনের প্রেশার গ্রুপ তো প্রেশার গ্রুপ সব জায়গাতেই থাকে, পৃথিবীর প্রত্যেকটা জায়গাতেই থাকে। এবং প্রেশার গ্রুপ থাকা অন্যায় কোনো কিছু না। কিন্তু প্রেশার গ্রুপ যদি সরাসরি বলা শুরু করে যে, "আমি ঠিক করে দেব" বা "আমি যাকে মনে করছি যে এই লোকটা আমার দেশের জন্য আ সঠিক বা সঠিক না, সে সরকারের উপদেষ্টা হিসেবে থাকবে বা এই মন্ত্রণালয়ে থাকবে আর এই লোকটা থাকবে না।" তো এইটা তো এক ধরনের অগণতান্ত্রিক একটা প্রসেস এবং টু সাম এক্সটেন্ট এটা একটা ফ্যাসিস্ট প্রসেস। আমি ঠিক করে দিচ্ছি। একদম কমপ্লিট একনায়কতান্ত্রিক একটা জায়গা। যে আম এই লোকটা ভারতের দালাল, এই লোকটা আওয়ামী লীগের সঙ্গে ছিল, এই লোকটা আম আ ধরেন একটা প্রশ্ন করেছে যে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আ এবং সেই প্রশ্নটা তাদের ন্যারেটিভ এর সঙ্গে যাচ্ছে না। সো এখন এই লোককে বাতিল করতে হবে। তো এই যে মব আ লিঞ্চ করার যে একটা প্রক্রিয়া আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরে, এটা মূলত নিয়ন্ত্রণ করছে আমাদের কয়েকজন আম ইউটিউবার এবং যাদের ম্যাসিভ ফলোয়ার বেস। ম্যাসিভ বলতে বাংলাদেশের হয়তো সেলিব্রিটি যারা ফিল্মের স্টার আছেন, তাদেরও হয়তো এতখানি ফলোয়ার বেস নাই, যাদের এই লেভেলের অ্যাক্টিভ ফলোয়ার বেস আছে। তো অফ কোর্স 100% বাংলাদেশের আ আ রাষ্ট্র এখন এই ইউটিউবারদের কথাই চলছে বলে আমি 100% মনে করি। শাহেদ আলম কি একই মত মনে করেন কিনা? এবং আপনাকেও এই যাদের যে ৩ জনের কথা বলা হচ্ছে, তাদেরকেও আপনাদের সঙ্গে মানে আপনার সঙ্গে অনেক ঘনিষ্ঠ আমরা দেখেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে দেখছি তাদের সঙ্গে কিছুটা দূরত্ব আপনাকে। বিষয়টি কি? প্রথম কথা হলো যে আমি নাদিয়ার কথা শুনতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং এটা আমার খুব বেশি এখানে বলা উচিত হবে কিনা বুঝছি না। বাট যেটা বলা দরকার যে নাদিয়ার সাথে নাদিয়া যেমন বলছেন যে অ্যাবসোলিউট নিয়ন্ত্রণ করছে। এটা একদিক দিয়ে ঠিক। আমি ৩ দিন আগে একটি আলোচনা করেছিলাম যে দেশ চলছে ফেসবুক সংসদে। অর্থাৎ আমরা দেখছি যে এই রাষ্ট্র শেখ হাসিনা যে কারণে শেখ হাসিনা রাষ্ট্র ব্যবস্থার বিরোধিতা করেছি আমরা বছরের পর বছর। যে রাষ্ট্র যেন ফ্যাসিস্ট না হয়। রাষ্ট্রের জন্য আইনের শাসন থাকে। রাষ্ট্র যেন একটা মৌলনীতির উপর চলে। আ সেইটা চলছে না। একটা ছোট্ট উদাহরণ নুসরাত ফারিয়ার ঘটনাকেই কেন্দ্র করে আমি লিখেছিলাম যে নুসরাত ফারিয়া এমন কি অপরাধ করেছে যে আদালত আ ভাবছে যে তাকে জেলে থাকতে হবে। কিন্তু যখনই সোশ্যাল মিডিয়ার হাউকাউ শুরু হলো এবং সংস্কৃতি উপদেষ্টা নিজেও লিখলেন, ছাত্র সমন্বয়কদের কেউ লিখলেন যে এটা ডাইভার্শন এর চেষ্টা। তখন পরের দিনই আবার আদালত তাকে জামিন দিয়ে দিল। তো আমরা তো এই আদালত ব্যবস্থা চাই না যে এটা এই সোশ্যাল মিডিয়া কি বলছে এটার উপর ভিত্তি করে ইয়ে করবে। আজকে এটিএম আজহারের যে জামিন হয়েছে, আমি ওয়ান অফ দ্যা ভেরি ফিউ যারা শুরু থেকেই বলেছি যে না বিচারিক হত্যাকাণ্ডকে আমি সমর্থন করি না। আই স্টিল রিমেম্বার নাদিয়া ইসলাম কতভাবে হেনস্থার শিকার হয়েছেন শুধুমাত্র বিচার ব্যবস্থাটাকে এই যে বিচারিক হত্যাকাণ্ডে কনভার্ট করার কারণে শাহবাগের পর থেকে তিনি ওই সময় থেকেই ভোকাল এবং আওয়ামী লীগ সিপি গ্যাং এর লোকজন কিভাবে তার চরিত্র হরণ করছে এটা তো আমি চাক্ষুষ, তাই না? তো আমিও সেরকম আমরা বিচারিক হত্যাকাণ্ড কিংবা বিচারের প্রক্রিয়ার মধ্য দিয়ে যুদ্ধাপরাধ যে করে না এটিএম আজহার সেটা তো বলছি না। যুদ্ধাপরাধ করেছে আলী হাসান মুজাহিদ সত্যি। কিন্তু আমাকে জাস্টিফিকেশনটা এমনভাবে প্রমাণ করতে হবে যেন এটার ভিতরে কোন ঝামেলা না থাকে। তো যেই শেখ হাসিনার আদালত ট্রাইব্যুনাল একজনকে ফাঁসি দিয়ে দিল। ইউনিসেফ ট্রাইব্যুনাল এসে তার যাবজ্জীবন কারাদণ্ডের স্কোপ খুঁজে পাইল না কিংবা ৫ বছরের কারাদণ্ডের স্কোপ খুঁজে পাইল না। বেকসুর খালাস দিয়ে দিতে হবে। তো হোয়াট ইস দিস এই ক্যাঙ্গারু আদালতের পরিবর্তন? সেই জায়গাগুলোতে আমরা আমরা চেয়েছি কি যে রাষ্ট্র যেন ফাংশন করে রাষ্ট্রের আইন অনুযায়ী। এখন এটা টাফ কাজ। সেটা না হয়ে আমরা দেখছি যে মব কিংবা প্রতিবাদের এগুলা নিয়ন্ত্রণ করছে আদালত ব্যবস্থা এবং সরকারের সিদ্ধান্ত এবং সব জায়গায় যে করছে তা না। দেখুন আদালত রায় দিয়েছে খালাস একজনকে পরের দিন আপনি খালাস দিয়ে ফেলছেন। আদালত রায় দিয়েছে ইশরাককে যে না তুমি মেয়র তোমার শপথ নিতে বাধা নাই। ওখানে রাষ্ট্রপক্ষ নানান রকম
হাইকোর্ট দেখাচ্ছে। তো এগুলো খুবই ট্রিকি এবং এগুলো খুবই অস্বস্তিকর যারা আইনের শাসন প্রাতিষ্ঠানিক সংস্কারের জন্য কাজ করে। কথা বলে এই জায়গায় এই হতাশাটা আছে এবং আম আমি সেই জায়গায় নাদিয়ার সাথে একমত। আপনি আরেকটা প্রশ্ন করছিলেন যে আপনাদের সাথে যে আগে একসাথে কাজ করেছিলেন। এখন এই বিভেদ কেন? বিভেদটা আর কিছুই না। সেটা হলো রাষ্ট্রকে আপনি কিভাবে দেখতে চান? একটা ফাংশনাল রাষ্ট্র দেখতে চান না একটা মবের রাষ্ট্র দেখতে চান? বিভেদটা আর কিছু না। একটা আইডিওলজিক বিভেদ যে আপনি বাংলাদেশ, বাংলাদেশ প্রশ্ন, বাংলাদেশের স্থিতিশীলতা, সহাবস্থান, বৈষম্য বিরোধী যে ন্যারেটিভ, ফ্যাসিবাদী চিন্তা ভাবনার বাইরে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, সবাইকে নিয়ে পথ চলা, মুক্তিযুদ্ধকে সমুন্নত রাখা, নারীর অধিকারকে সমুন্নত রাখা, এগুলো হচ্ছে আইডিওলজিক্যাল ফাইট। তো যেই জায়গায় উম আমার ফাইট হচ্ছে যে আমি সাম্যের বাংলাদেশের পক্ষে কথা বলি। আমি গণতান্ত্রিক বাংলাদেশের পক্ষে কথা বলি। অন্যদের ফাইট হচ্ছে যে ঠিক আছে হাসিনা তো গেছে এখন। এখন এই বাংলাদেশ আমরা কেমনে করায়ত্ত করতে পারি? আমাদের মানে মবের রাজত্ব কায়েম করতে পারি। আমরা নারীকে কিভাবে সমাজ থেকে আউট করতে পারি? আমরা 71 কে কিভাবে রিপ্লেস করতে পারি জুলাই দিয়ে? এই জায়গাগুলো আইডিওলজিক্যাল ফাইট। এখানে নেভার কম্প্রোমাইজড। আমি কম্প্রোমাইজড করিনি বলে হয়তো আমি বিরোধের বাইরে চলে এসেছি। যারা কম্প্রোমাইজড করেছে তারা হয়তো একটা নেক্সাস গড়ে গেছে এবং আমার দৃঢ় বিশ্বাস এই নেক্সাস অলরেডি পরাজিত। সোশ্যাল মিডিয়ার লাইক কমেন্ট দিয়ে যে রাষ্ট্র চলে না সেটার জন্য নির্বাচন কমিশনের সামনে নতুন রাজনৈতিক দল এনসিপির একটা জনসভার চিত্রই এবং আজকে বিএনপি তারুণ্যের জনসভার চিত্র দুটি ভিন্ন যদি আপনি দেখেন। একটা হুমকি দিচ্ছি আমি একটা সমাবেশের ঘোষণা দিচ্ছি আমার লাইক হচ্ছে 2.5 লক্ষ, শেয়ার হচ্ছে 20,000 কিন্তু মাঠে যাচ্ছে 100 জন। এমনকি ধরেন এই যে ডক্টর ইউনূসকে 5 বছর রাখার ক্ষমতার জন্য আমি দেখলাম এই সোশ্যাল মিডিয়ার মব মাস্টারদের কেউ শেয়ার দিয়েছে গণভাবে যে না শাহবাগে আমাকে জড়ো হতে হবে। সেখানে লাইক হয়েছে 2.5-3 লাখ করে। মাঠে গেছে 20 জন। আর বিএনপির যারা কথা বলছে হয়তো লাইক হচ্ছে 20 জন কিন্তু মাঠে যাচ্ছে 2 লক্ষ মানুষ। সো আপনাকে বুঝতে হবে যে সোশ্যাল মিডিয়া দিয়ে যে সব হবে এবং আমি বলছি তারা পরাজিত হচ্ছে যারা এই অশুভ নেক্সাস যারা মনে করছে যে তাদের নিয়ন্ত্রণে যাবে দেশ কিংবা তারা একটা ব্যাপক প্রভাব সৃষ্টি করবে। আই ডোন্ট সি দ্যাট প্রভাব। জি। আপনারা দুজনই আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে খুবই সোচ্চার ছিলেন। দুজনই দারুণভাবে সোচ্চার ছিলেন এবং এখন এই পরিস্থিতিতে দুজনই আসলে যারা এখন নেতৃত্ব দিচ্ছে কিংবা যারা এখন প্রভাবিত বেশি করছে তাদের সঙ্গে আপনাদের ভিন্নতা তৈরি হয়েছে। আপনারা কি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে আপনাদের মতের ফারাক আছে? শাহেদ আলম? 100% আমার যে মতের ফারাক আছে সেটা আমি 2018 সালেই ক্লিয়ার করেছি একটা জায়গায় যখন বাংলাদেশে সংখ্যালঘু একটা সম্প্রদায়কে টার্গেট করে আক্রমণ করা হচ্ছে। সেই সময় আমি আমার অবস্থান ক্লিয়ার করছি যে নো আই ডোন্ট সি আমার বাংলাদেশকে আমি সবার বাংলাদেশ দেখতে চাই এবং সেখানে সন্দেহের বশবর্তী হয়ে কোনো ক্ষুদ্র জাতিসত্তা ধর্ম বিশ্বাসের লোকজনকে মার্জিনালাইজ করার পক্ষে আমি না। তো সেই জায়গা থেকেই তো এই ডিফারেন্সটা আমি এস্টাবলিশ করেছি। এমনকি যখন হাসিনা বিরোধী আন্দোলন চলছে, যখন জুলাইয়ের এই রমনা টকবগের সময়, সেই সময়টাও আমাদের যে ইন্টারনাল গ্রুপে আমরা যেসব জায়গায় যোগাযোগ মেনটেন করতাম, বাংলাদেশ অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট বলে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা এই বাংলাদেশের তাবৎ পলিসি মেকাররা সেখানে ছিল। এখন যারা রাষ্ট্র চালাচ্ছে, আমি নাম বলি, আসিফ নজরুল থেকে শুরু করে শফিক আলম থেকে শুরু করে হেন কোনো ব্যক্তি নেই, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিরা জুলফিকার সাহেব থেকে শুরু করে আমরা সবাই সিদ্ধান্ত নিতাম এবং কালেকটিভ একটা ফোর্স আমরা ভয়েস তৈরি করতাম। তখন আমাদের টার্গেট ছিল যে ওকে আমাদের মতভিন্নতা আছে কিন্তু আসুন আমাদের একসাথে জগদ্দল পাথরটাকে আমরা নামাই, এরপরে আমরা দেখব। সেই সময়ও ইন্ডিভিজুয়াল জায়গাগুলোতে আমরা একে অপরের সাথে তুমুল বাকচিত করছি। একটা ছোট্ট এক্সাম্পল দেই তাহলে বুঝবেন। যেদিন মনজুর আল মতিন তরুণ লয়ার আমার চ্যানেল 24 এর সহকর্মী, তার যে ভূমিকা ওই সময় ব্যাপক প্রশংসিত যে না সে কিভাবে আদালতে নিজের বুক পেতে দিয়ে সবাইকে রক্ষা করছে এবং যেখানে কেউ কথা বলতে পারছে না শিক্ষার্থীদের পক্ষে সে দাঁড়িয়ে গেছে যে না এইভাবে এই রাষ্ট্র চলতে পারে না। তারপর তো হিরো হয়ে গেল। পরের দিন দেখলাম তার বাবা জাস্টিস এম এ মতিনকে নিয়ে একটা ভিডিও আসলো যে সে হচ্ছে দালাল, ভারতের দালাল। সেই কেন? কারণ হলো গণতদন্ত কমিশন যে গঠিত হয়েছিল সেই কমিশন তাকে হেড করে গঠিত হয়েছিল। না এরা তো ভারতের চাটা এটা সেটা। তো আমি বললাম একজন না কিন্তু মনজুর আল মতিনের বাবা, হ্যাঁ আমি বলি আমি শেষ করি। তা আমি বললাম যে আপনি এরকম একটা সময় মনজুর মতিন আমার মাঠের ফোর্স, আপনি তাকে ডিমোরালাইজ করছেন, এটা তো পেছন থেকে ছুরি মারা। তারপরে তো আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে গেল। হ্যাঁ, যে আমি কালকেই মনজুর আল মতিনকে নিয়ে ভিডিও করব, কথা বলবো, সেও দালাল হোয়াটএভার এইসব। সো এই বিভেদগুলো আমাদের তখনও ছিল, কিন্তু আমরা দেশের স্বার্থে এটা পাবলিক হইতে দেই নাই। বাট এখন যখন আমি দেখছি যে এটা তো ব্যক্তিগত কোনো শত্রুতা না, তাই না? আমার সবার আগে দেশ, আমার দেশকে ঠিক রাখতে হবে এবং এই দেশের মালিকানা যারা রাইটিস্টদের হাতে তুলে দিতে চাচ্ছে তাদেরকে ওই জায়গায় আমাকে দাঁড়িয়ে যেতে হবে। সেই দাঁড়িয়ে যাওয়ার কাজটা যারা করছে তাদের
একজন হিসেবেই হয়তো আমি আমার ভূমিকা কিছুটা পালন করেছি। জি, এই। আপনার কি মনে হয় ডক্টর মানে ইউনূস আমি আমি নাদিয়া আসতেছি। ডক্টর ইউনূস কি সেই পার্থক্যটা জানতেন? এই ফারাকটা জানতেন যেখানে বিরাট বড় আইডিওলজিক্যাল ফারাক আছে? ডক্টর ইউনূস কিছুই জানতেন বলে আমার মনে হয় না। হি ইজ জাস্ট দ্য বেনিফিশিয়ারি অফ জুলাই রিভলিউশন। এই জুলাই রিভলিউশন না হলে সে ওই দেশে আসতো না, টোকিও থাকতো, প্যারিসে থাকতো, হোয়াটএভার তা করতো। জুলাইয়ের পরেও এই রাষ্ট্রকে যে কিভাবে উনি চালাবেন এটার কোন দিক নির্দেশনা উনার নেই। এটা অনেকটা তাকে জোর করে বসানো হয়েছে এবং বসানোর প্রেক্ষিতে যে আমরা কিছুটা লাভবান হইনি তা না, অবশ্যই হয়েছি। প্রাথমিক ধাক্কাটা রাষ্ট্রকে অন্য জায়গায় অশুভ শক্তি কিংবা ভারতের যে প্রেশার সেসব জায়গাগুলোতে ইন্টারন্যাশনাল অ্যাকসেপ্টেন্স এই জায়গাগুলোতে আমরা লাভবান হয়েছি। কিন্তু রাষ্ট্র পরিচালনায় যে খুব দর্শন নিয়ে আপনি ডক্টর ইউনূস কাজ করছেন এটা তার ছিল না। তার পরিকল্পনার মধ্যে এটা ছিল না। মানে এটা আপনি মনে আমাদের করছেন। শুনুন আমি স্পষ্ট করে বলি। আমাদের এই যে গণতান্ত্রিক সংগ্রাম, আমাদের যে লড়াই, এই লড়াইয়ে কোনদিন ডক্টর ইউনূস আমাদের সহযোদ্ধা ছিলেন না। উনি সারা জীবন উনার নিজের সুবিধা দেখেছেন। কোনদিন আমাদের গণতন্ত্রের ভোটাধিকারের পক্ষে একটা কথা গত ১৭ বছর ওনার বিদেশি বন্ধুদের বলেননি। সুতরাং ডক্টর ইউনূস এটার পার্ট কি পার্ট জানতেন কি জানতেন এটা পরের প্রশ্ন। এটা তিনি প্রস্তুতই ছিলেন না এই দায়িত্ব নেওয়ার জন্য। জি, আমি নাদিয়াকে এই এখন কথাটাই এটাই বলতে চাচ্ছিলাম যে ইউনুস তো সিনে পরে ঢুকলেন, তাই না? আপনি যেই সময়কার কথা বলছেন যে অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট আপনারা যখন চালাচ্ছেন এবং আপনাদের গ্রুপের মধ্যে একগাদা মানুষ আছেন বিভিন্ন জায়গা থেকে। জিয়া হাসানরা ছিলেন, তাসনিম খলিলরা ছিলেন, জুলকার নাইন সাহেবরা ছিলেন, পিনাকি ভট্টাচার্যরা ছিলেনই। তো বিষয়টা হচ্ছে কি আপনাদের এক ধরনের কালেক্টিভ ফোর্স ছিল সেই সময়। আমার ক্ষেত্রে আমি বলব যে আমি ১ম থেকেই এই কথাগুলো আমার সাথে ব্যক্তিগত পরিচয় আছে তো আমি নাম উল্লেখ করে বলছি তাসিম খলিলকে আমি ফোন দিয়ে বলি যে তাসিম আপনি কি জানেন যে পিনাকি ভট্টাচার্য একজন রয়ের এজেন্ট, এই বিষয়ে আমার কাছে ডকুমেন্ট আছে। তো তখন অফকোর্স সেটা সেটা ২০২২ এর ঘটনা, ২০২২ এর ঘটনা। এবং এগেন আপনি ২০১৮ সালের কথা বললেন যে ২০১৮ সাল থেকে আপনি সরাসরি আছেন। আমি ২০১৩ সাল থেকে শাহবাগ যখন শুরু হয় তখন থেকে আমি অ্যান্টি আওয়ামী লীগ, এবং এই রাজাকার ইস্যুতেই আমি আসলে অ্যান্টি আওয়ামী লীগ অবস্থান আমার ছিল। ২০১৮ তে একদম মানে যখন নির্বাচনটা হয়, লোক দেখানো নির্বাচন, তখন আমি একদম ঝেড়ে মুছে অ্যান্টি আওয়ামী লীগ। তো যখন ২০২২ সালে আমি পিনাকিকে এটা সরি আমি তাসনিম খলিলকে এটা বললাম, তাসনিম খলিলরা আমাকে বললেন আচ্ছা ঠিক আছে আমাদেরকে ডকুমেন্ট দেন। তারপর সেই সময় আমার জিয়া হাসানদের সাথে কথা হচ্ছে ফেসবুকে। আমি এই কথাগুলো সরাসরি বলছি। তো আপনি যেটা বলছেন সেটা এটাকে রিইনফোর্স করছে। আসলে তখন আমরা একটা আমাদের কমন গোল ছিল যে আমরা হাসিনাকে সরাবো। সুতরাং আমরা এই মুহূর্তে আর অন্য কোনো ইস্যু দেখতে রাজি না। আমার ক্ষেত্রে যেটা হচ্ছিল যেহেতু আমি কোনো দলের সাথে যুক্ত না, আমি মনে করি এটা আমার উইকনেস এবং এটা একই সাথে আমার স্ট্রেংথ। যে কারণে আমি কোনো মানুষের আহ, আহ, যদি কোনো এই ক্ষেত্রে আপনার রাজনীতির জায়গায় আমি মনে করি যে না এটা এই যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মধ্যে অন্য ভেস্টেড ইন্টারেস্ট আছে, আমি তার সাথে একসাথে বসবই না। এটুকু হচ্ছে আমার অবস্থান ছিল এবং সেটা আমি কনস্ট্যান্টলি বলে গেছি যে এরা বাংলাদেশের পারপাস সার্ভ করছে না, বিশেষত পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের পারপাস সার্ভ করে না। এখন যেহেতু এগেন আমি একজন ইন্ডিভিজুয়াল মানুষ এবং আমার কোনো গ্রুপ নাই, কোনো প্ল্যাটফর্ম নাই, এবং তার এগেনস্টে যখন আপনি দেখছেন যে কোটি কোটি ফলোয়ার এই একজনের সাথে আছে, তার হাতে আপনি পাওয়ার তুলে দিচ্ছেন, তার এগেনস্টে আমার জেতার কোনো রকম ভাবে আমার ভয়েস রাইজ করার আসলে কোনো জায়গা ছিল না। বাট দেন এগেন আমি এই কথাগুলো কনস্ট্যান্টলি বলে যাচ্ছিলাম যে এরা বাংলাদেশের ইন্টারেস্ট বাংলাদেশের পারপাস এরা সার্ভ করে না, বিশেষত পিনাকি ভট্টাচার্য। এখন ঘটনা হচ্ছে পিনাকি পিনাকি ভট্টাচার্য ভট্টাচার্য কার পারপাস সার্ভ করেন? পিনাকি আমি সরাসরি যদি বলতে পারি ভারতীয় ডিপ স্টেট এজেন্টের ভারতীয় ডিপ স্টেটের পারপাস উনি সার্ভ করেন। আপনি ওর প্রত্যেকটা কর্মকাণ্ড দেখেন, যদি একটা বাংলাদেশের পক্ষে যায়, একটা যদি যায়, আপনি আমাকে এসে বলবেন যে আপনার ক্যালকুলেশন এখানে ভুল ছিল। আমার সাথে যেহেতু ব্যক্তিগত যোগাযোগ পরিচয়, উনি আমি সে সময় বসনিয়াতে থাকি, উনি আমার বাসায় এসেছেন, আমার ওনার সঙ্গে সামনাসামনি কনভারসেশন যেটা যেটা কলার আইডি থেকে আমি দেখতে পাই, উনি আমাকে বলছেন আমার ওয়াইফ ফোন করছে, আমি দেখতে পাচ্ছি উনি ইংরেজিতে কথা বলেন, হিন্দিতে ভেঙে ভেঙে কথা বলছেন ওয়াইফের সাথে, এবং সেখানে কলার আইডি দেয়া, ওয়াইফের নাম্বার কেন আপনার কলার আইডি দিয়ে ট্রু কলার দিয়ে বের করতে হবে। তো তখন আমার প্রথম সন্দেহ শুরু হয় এবং আমি যখন ওনাকে প্রশ্ন করতে শুরু করি তখন থেকেই ওনার সঙ্গে আমাকে উনি প্রথমে ভুগিচুগি বোঝানোর চেষ্টা করছেন যে না আমাদের সাথে তো অনেক রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ আছে, উইচ ইজ নর্মাল। দেখেন একটা আপনি এই ধরনের অ্যাক্টিভিজম করছেন, আপনার সাথে ৫ রকমের গোয়েন্দা সংস্থার যোগাযোগ থাকবে, দ্যাটস অ্যাবসলিউটলি ফাইন। কিন্তু এই পুরো ঘটনাটার মধ্যে যে ধরনের একটা ঢাক ঢাক গুড়গুড়ের একটা জায়গা ছিল এবং এটা আমার আমার প্রথম ক্লিক করে যে সামথিং ইজ নট রাইট। তো আমি ওনাকে প্রশ্ন শুরু করি, এরপরে ওনার সাথে আমার সম্পর্কটা শেষ হয়ে যায়। ওনার সাথে আমার যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা ২০১৬ সাল থেকে, এবং ২০১৮ সাল থেকে উনি যখন প্যারিসে এসেছেন, আমি তখন সেই সময় বসনিয়াতে।
তো তখন ওনার সঙ্গে আমার ফোনে যোগাযোগ শুরু হয়। উনি আমার সঙ্গে একরামুলের ঘটনা আপনাদের মনে আছে কিনা জানি না। এই যে ইয়াবা পাচারকারী বলে এক আওয়ামী লীগ গভর্নমেন্ট মেরে ফেললো, যে বডি। আব্বু তুমি কাঁদতেছো, যে এরকম একটা ভিডিও ইয়ে হলো। তো উনি আমাকে ফোন করলেন, নাদিয়া আমি যেহেতু ফরেনসিক সায়েন্টিস্ট হিসেবে কাজ করে এসেছি, আমাকে বললেন আপনি কি আমাকে একটা ফরেনসিক অ্যানালিসিস করে দিতে পারবেন? আমি বললাম কিসের? তো বললো যে এরকম একরামুলের। আমি বললাম আমি তো, আমার এলাকা হচ্ছে বডি ফ্লুইড, আমি তো ডিজিটাল ফরেনসিক্স এর কাজ করি না, তবে আমার বন্ধুরা আছেন ডিজিটাল ফরেনসিক্স এর, তো তারা আপনাকে হেল্প করতে পারেন। সেই সূত্রে ওনার সাথে আমার পরিচয়। এর কয়েকদিন পরে আম, ওনার সঙ্গে আমার ব্যক্তিগত যোগাযোগের জায়গাটা ডিপেন হয়, এবং উনি আমাকে তখন এক ধরনের রোমান্টিক একটা প্রপোজাল দেন। আমি সেই সময় সেই রোমান্টিক প্রপোজাল এক পাশে সরাই রেখে আমি বললাম যে না, রোমান্টিক প্রপোজাল তো একদম ইয়ে কথাই, এটা যেহেতু এখন ডিসক্লোজ হয়ে গেছে। তা আমি বললাম আমি আমি তো বিবাহিত মানুষজনের সঙ্গে কোনো রকম রোমান্টিক সম্পর্কে যাব না। তো আপনি এক কাজ করেন, আপনার ওয়াইফকে বলেন আমরা তিনজন একসাথে সম্পর্কে থাকি। আমি ইয়ে করে বললাম, খুব সেন্সর করে কথাটা বললাম। তো তখন উনি বলছেন যে না, আমার তো আসলে বাংলাদেশ থেকে টাকা আনতে হয়, আমি তো প্যারিসে এই সময় এখন অ্যাসাইলাম নিয়ে আছি, I cannot do it, this and that. এবং that's when he started sending me a lot of document including his nudes willingly. লোকজন আমাকে যেটা বলেন যে আমি উনার সঙ্গে এক ধরনের সম্পর্কে থেকে উনার কাছ থেকে জিনিসপত্র বের করে নিয়েছি, not necessarily because he is a megalomaniac. উনি দেখেন, এখন আপনি ওর যা কাজকর্ম দেখবেন, একটা মাত্র জায়গা যে উপদেষ্টারা তাকে আসলে লাল গালিচা সম্বর্ধনা দেন নাই, বা ইউনূস সরকার তাকে বাংলাদেশে ডেকে নিয়ে যায় নাই, সেই দুঃখে উনি যা করার পেছনে তো রয়ের বিভিন্ন রকম এজেন্ডা আছে। অন টপ অফ ইট ওনার এই হচ্ছে কর্মকাণ্ড। যেহেতু উনি স্বাস্থ্যমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল বা প্রধানমন্ত্রী হওয়ার একটা ইচ্ছা ছিল, সেটা উনি করতে পারেন নাই। এখন উনি পার্সোনাল ভেন্ডেটের জায়গাটা বাংলাদেশের উপর ঝাড়ছেন। তো সেই সময় আমি উনি যখন এই ডকুমেন্ট গুলি আমাকে পাঠাচ্ছেন, আমি সেই ডকুমেন্ট গুলো কালেক্ট করছি, কারণ আমার কাছে তখনই মনে হয়েছে যে সামথিং ইজ ভেরি রং। তো এই শাহেদ যেটা বললেন যে আমরা সবার এক ধরনের একটা কালেকটিভ ফোর্স ছিল আমাদের, আমরা সবাই চাচ্ছিলাম শেখ হাসিনা সরে যাক। পিনাকির আচরণে আমার যেটা মনে হচ্ছিল, এবং সেই সময় আমার নিজের যে ইনভেস্টিগেশন আনন্দবাজারে আমি দেখছিলাম যে আনন্দবাজার 2024 শুরুতে, তখন পর্যন্ত কোথাও কোনো কিছু নাই, 2024 শুরুতে অ্যান্টি হাসিনা কথাবার্তা বলা শুরু করেছে, যেটা আনন্দবাজারের জন্য খুবই ইন্টারেস্টিং। আনন্দবাজার সবসময় হাসিনাকে খুব সাপোর্ট করে, হাসিনার প্রেইজ করে সবসময় তারা কলাম লিখেছে, সম্পাদকীয় লিখেছে। তো যখন এই ধরনের ঘটনা ঘটে, তখন আমার কাছে মনে হচ্ছে যে তাহলে কি ইন্ডিয়া আসলে হাসিনাকে সরাতে চায়? মানে হাসিনার তো বিরুদ্ধে যে কোটা আন্দোলন, সেটা একটা স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, এপাশে অ্যাক্টিভিস্টদের এক ধরনের মুভমেন্ট ছিল, অ্যান্টি ফ্যাসিস্ট মুভমেন্ট ছিল, ফাইন। বাট অ্যাট দ্য সেম টাইম আমার যেটা মনে হচ্ছিল যে হাসিনা নিজে আসলে ইন্ডিয়ান গভর্নমেন্টের জন্য খুব শক্তিশালী হয়ে উঠছিল, মংলা বন্দর নিয়ে বা সেন্ট মার্টিনস এর অবস্থান নিয়ে, শুধু ইন্ডিয়া না, চায়নার কাছেও খুব শক্তিশালী হয়ে উঠছিল। সো অ্যাট ওয়ান পয়েন্ট অর দি আদার তাকে যেতেই হতো। তো এখানে যখন আমরা জুলাই অভ্যুত্থানের কথা বলি যে আমরা ছাত্ররা তাদেরকে ফেলে দিয়েছি, বা আমরা অ্যাক্টিভিস্টরা অনেক বড় বড় কাজ করে ফেলেছি, উইচ ইজ ট্রু, এটা একটা পার্ট। এটার সাথে আরো অনেকগুলো পার্ট আছে, যেটার মধ্যে একটা হচ্ছে যে অন্যান্য আরো 4টা রাষ্ট্রের ইনক্লুডিং ইন্ডিয়া, তাদের এখানে একটা ভেস্টেড ইন্টারেস্ট ছিল। অফকোর্স এখানে কিছু টাকার ইনভেস্ট, কিছু মানে ম্যাসিভ অ্যামাউন্টের টাকার ইনভেস্টমেন্ট আছে। সবগুলি সত্যি। এটা এমন না যে আমি বলছি যে ও আমেরিকা এসে বাংলাদেশ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে, বা ইন্ডিয়া এসে বাংলাদেশ গভর্নমেন্টকে হাসিনাকে সরিয়েছে, নট নেসেসারি। এটা একটা কালেকটিভ ইভেন্ট ছিল। তো সেই কালেকটিভ ইভেন্টের মাঝখানে যে আমরা যে 2-3 জনের কথা বলছি, তাদের সাথে আমি প্রথম থেকেই, আমি এই বন্ধুত্ব যোগাযোগ কখনোই আমি এই এটাকে, শব্দটা হচ্ছে বেইমানি, আমার নিজের কাছে মনে হয়, আমার নিজের কাছে বেইমানি করা হয় যে আমি একটা কালেকটিভ স্বার্থে, আমি আমার শত্রুর সাথে আমি এক জায়গায় বসতে রাজি না। তো সে কারণে পিনাকিদের নিয়ে আমি কথা বলা শুরু করেছি ব্যাক ইন 2020 থেকে আমি কথা বলা শুরু করেছি, এবং আজকের দিন পর্যন্ত আমি বলছি যে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের কোনো স্বার্থ রক্ষা করে না। আপনি তার ভারত বয়কটের আন্দোলনটা দেখেন, ভারত বয়কট আন্দোলন পুরোটা সাজানো নাটক, একদম কমপ্লিটলি। ভারতের সাথে বাংলাদেশের যে ট্রেড, যে অ্যাপারেল গুডস নিয়ে বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে বড় ট্রেড, সেই বিষয়ে উনি একটা কথা বললেন না, উনি বয়কট করলেন এফএমসিজি। অর্থাৎ ধরেন, আমি আপনাকে বলি যদি আরো ভেঙে, আপনার সাথে আমার ব্যবসার লেনদেন হচ্ছে জামা কাপড়, আর আমি বয়কট করলাম চিপসের প্যাকেট, জুস, টুথপেস্ট, টুথব্রাশ। সো ইন দি এন্ড আপনি যদি ডেটা অ্যানালিসিস করেন, তাহলে আপনি দেখবেন ভারতের সাথে বাংলাদেশের 2024-এ ট্রেড বরং বেড়েছে 2.6%, যেটা 2023-এর সাথে আপনি যদি কম্পেয়ার করেন, এবং যেই কোম্পানিগুলোর কথা তারা বলছিল ইনক্লুডিং ম্যারিকোর একটা স্টক প্রাইস পিনাকি ভট্টাচার্য দেখেছে, মানে অত্যন্ত ক্লেভার মানুষ তো, এবং এই ইউনুসের সাথে ইউনুসের মাধ্যমে তো তার গ্রুমিংটা শুরু হয়। তো দেখবেন যে উনি মিথ্যা কথা কিন্তু বলেন না, সত্য তথ্যই উনি দিচ্ছেন। ধরেন 90% সত্য তথ্য, তার মধ্যে 10% উনি জিনিসটাকে ঘুরাই দিলেন, এবং কারো কিন্তু এত এনার্জি হয় না, বা কারো এত
সময় নেয় যে সেটাকে অ্যানালিসিস করে আমি বের করব যে আসলে আমাদের সাইকি কি বলে, যখন 90% ক্ষেত্রে সত্য কথা, তখন আমরা বাকি 10% কথা আমরা ইগনোর করে যে আমরা দেখি না যে এখানে কি হচ্ছে, তাই না? নাদিয়া, আমি আপনার কাছে ফিরছি। শাহেদ আলম, এখানে কিন্তু নাদিয়া একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলেছেন। আমরা জানি অনেক আগে থেকে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্পর্ক অনেক আগে থেকে, রাইট? তো আপনি যখন বলছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সম্পর্কই আপনাদের সঙ্গে ছিল না, কিন্তু হয়তো আপনাদের সঙ্গে ছিল না, এখন যেমন আপনারা এই সরকারের সঙ্গে আর নেই, রাইট? তারা পিনাকি ভট্টাচার্য, ডক্টর ইউনূসের সঙ্গে পিনাকি ভট্টাচার্যদের সম্পর্ক কিন্তু এখনো অব্যাহত আছে। ফলে আপনারা কোনো ট্র্যাপে পড়েছিলেন কিনা, অথবা তারা এই সম্পর্কটা মেনটেন করেছিল আপনারা জানতেনই না সেটি? এটা এগুলো না, এগুলো আই ডোন্ট মানে না, এটা একদম সিলি না, বিষয় আর কি। না, এখানে কোনো ট্রাপ নাই। এটা ঐতিহাসিক সত্য। না, যেমন যেমন দিনের আগে সত্য, তাহলে যেমন রাতের সরকার আগে কেন রাতের গুটি অন্ধকার কয়েক মানুষের সত্য, উপর নির্ভরশীল হয়ে তেমনই পড়লো? সত্য হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান সত্য। লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে, এটা সত্য। ছাত্ররা জীবন দিয়েছে, এটা সত্য। সেই জায়গাতে কেউ এটাকে ধরতে পেরেছে, কেউ ধরতে পারেনি। যারা ধরতে পারেনি এটা তাদের ব্যর্থতা। যেমন এইটা যখন আন্দোলনটা শুরু হয়, ছাত্ররা আন্দোলন করছে, স্পষ্ট তখন সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে যে এই ভারত বিরোধী বয়কট আন্দোলনকে সাবোটাজ করার জন্য ইন্ডিয়া ষড়যন্ত্র হিসেবে ছাত্ররা মাঠে নেমেছে। এইটা এইটা আপনারা লক্ষ্য করেন, খোঁজ নেন, আমি খোঁজ নিয়ে দেখেছি। আমি তখন বললাম যে না, ছাত্রদের যে দাবি আন্দোলন করলে যে আদালতের রায় পরিবর্তন হয়, আমাদের সামনে ভুরি ভুরি উদাহরণ আছে। আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন করতে হবে, সুতরাং দে আর ইন দ্য রাইট ট্র্যাক। তো তখন আমরা বুঝি নাই, যেদিন আবু সাইদ ওয়াসিম যেদিন মারা গেল, সেই দিন আমি বুঝেছি যে এই সরকার আর কোনোভাবে টিকবে না, কারণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রের বুকের রক্ত যেদিন ঝরে, সেই দিন আর ওই সরকার টিকে থাকার কোনো জায়গা থাকে না। সুতরাং জুলাই অভ্যুত্থান ধ্রুবতারার মতো সত্য। এখানে ডক্টর ইউনূসের কোনো 100%, ঘোড়ার ডিমও 100%, নেই। এটা আমি জানি না গাজী একমত কিনা। 100%, 100% শাহেদ, 100%। দেখেন, আমার মতো মানুষরা যারা, ধরেন আপনি আমার পোশাক দেখে বলবেন না তো আওয়ামী লীগের দালাল, তাই না? অথবা বলবেন যে ও শাহবাগী। কারণ ধরেন এই এই আমার ব্যক্তিগত জার্নি আমি যদি বাদ দিই, তাহলে আসলেই কিন্তু আমার আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা, অন্য কাউকে দেওয়ার কথা না। আমি না, এখন তাহলে এই বলছি সরকার আপনাকে। কেন পিনাকি এদের উপর, এই কজন তিনজনের উপর নির্ভরশীল হয়ে পড়লেন? আমি তাদের বলি কথা আপনাকে, না, জি। এটা একটা ভুল ধারণা। তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে। সেটা হলো যে দেখুন, আমি ডক্টর ইউনূসের সাথে আমার ছবি দিয়েছি, আপনারা জানেন, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে। আমি যখন এই গভর্নমেন্টকে পিনাকিরা অন্যরা ফেলে দিতে চায়, এটাকে এনজিওগ্রাম গভর্নমেন্ট, এইটাই হচ্ছে না, বুকে বোমা রেখে উপদেষ্টাদের উপর ঝাঁপায় পড়তে হবে, এবং যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো, আমরা দেখলাম যে হায় হায়, এই গভর্নমেন্টকে তো বাঁচানো মুশকিল। এই গভর্নমেন্টকে যদি আমি না বাঁচাই, তাহলে আমার জুলাই অভ্যুত্থান বেঁচে থাকবে না। আমাকে একটা ক্যাওয়াস তৈরি হবে, এবং সেই ক্যাওয়াস তৈরি হলে আলটিমেটলি লাভবান হবে কে? ইন্ডিয়া। ইন্ডিয়া লাভবান হলে ইন্ডিয়ার লাভের সব গুড় খায় আওয়ামী লীগ। তো আমাকে তো এই গভর্নমেন্টকে বাঁচাইতে হবে। তখন আমি ঢাকায় গেলাম। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ঢাকায় একটা বিগ প্রোগ্রাম করলাম, যেই জায়গায় বাংলাদেশ সরকারের উপদেষ্টারা থাকলো, ছাত্র নেতারা থাকলো, প্রফেসর আলী রিয়াজরা ছিলেন, অন্য সবাই ছিলেন। এবং সেখানে যে যখন আমরা কখন গেলাম, যখন দেখলাম যে সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে 1 সপ্তাহের মধ্যে এটা করতে হবে, ডিজি পরিবর্তন করতে হবে, এটা করতে হবে, নাইলে ফেলে দিব, ভাষায় দিব। তখন আমরা যে সবাই আমরা একসাথে মেসেজটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে রাষ্ট্র এত সহজ না। এই রাষ্ট্রকে আমার মধ্যপন্থায় রাখতে হবে। আমি এটা ডানপন্থীদের হাতে দিব না। মধ্যপন্থায় রাখার জন্য আমার রাষ্ট্রের যে চরিত্র যারা নির্মাণ করার চেষ্টা করছে, তাদের আমার পাশে থাকতে হবে। যদিও আমি তাদের কর্মকাণ্ডে এখন ত্যক্ত বিরক্ত, রাইট? তো সেই সময় যে আমার সরকারের সাথে যাদের সাথে কথা হয়েছে, ১০ জন, অন্তত ৬ জন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে, দেখা সাক্ষাৎ। এগুলো পাবলিককে দেই না, দেওয়া উচিত না বলে দেই না। তো যাই হোক, তখন একটা বিষয় আমি দেখতাম, তখন কিন্তু তারা গভর্নমেন্টের স্ট্যাবিলিটি ডিএস্টাবলিশমেন্ট করার জন্য যে ফোর্স গুলো কাজ করছে, তাদেরকে কেমনে নিউট্রালাইজ করা যায় সেটার জন্য আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল, যে আমরা যারা স্ট্যাবিলিটির পক্ষে কথা বলি, মধ্যপন্থার পক্ষে কথা বলি। পরে দেখা গেল যেহেতু এই সরকার লাইক কমেন্টের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায়, পরে আমাদের লাইক কমেন্ট তো অতটা বেশি না, তাই না? সো তারা মনে করলো আরে ইউনূসের ৫ বছর, এবং সরকারের মধ্যে ওই যে ভূত ঢুকে গেল যে যারা এখানে ৫ বছর রাখবে, ক্ষমতাকে দীর্ঘায়িত করবে, উপদেষ্টাদের বাচ্চা শিশুরা এখানে ইনভলভ হয়ে গেল। এবং একই সাথে যারা সারা জীবনে তাদের ফেসবুকে ২-৫টা লাইক পায় নাই, এই সরকারের দায়িত্ব নেওয়ার পর যখন ২-৫,০০০ লাইক পাচ্ছে, তারা মনে করছে দিস ইজ আওয়ার টাইম টু এক্সপ্যান্ড আওয়ার সেলফ। তো যেখানে লাইক কমেন্ট আছে সেদিকে তারা ধাবিত হলো, এবং এটা সুকৌশলে ইউনূসের পুরা গভর্নমেন্টকে মধ্যপন্থা থেকে তারা রাইট স্ট্রিং এর দিকে ঢুকায় ফেললো, এবং সেটা ঢুকছে গুটি কয়েক মানুষের দ্বারা আর কি। কাদের দ্বারা? একজন তো বলা ডক্টর খলিলুর রহমান, হি ইজ দ্য বিগেস্ট, এটাকে কি বলে, সে হচ্ছে বিগেস্ট পয়জন অফ দিস ইউনূস গভর্নমেন্ট। এবং যেদিন খলিলের নিয়োগ হলো, সেদিনই তো আমরা ভিডিও দেখলাম যে আসল মানুষ ডক্টর ইউনূসের পাশে। তো তখনই কি খলিল এগুলো করতে নিয়োগ দেওয়ার ব্যাপারে তো আমরা দেখেছি পিনাকি ভট্টাচার্যকে সরাসরি কথা বলতে। আমি তো সেটাই বলছি।
আমি তো হ্যাঁ, সেটাই হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, এবং হ্যাঁ, খলিলুর হ্যাঁ, রহমান হ্যাঁ, হচ্ছে আদিলুর রহমান শুভ্রের ভাইরা ভাই না মামাতো ভাই না চাচাতো হ্যাঁ, ভাই। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হচ্ছে হ্যাঁ, যে হ্যাঁ। এমনকি এগুলা বিডিআর হত্যায় যারা আসামি ছিল তাদেরকে খালাস দেওয়া হলো আরেক ইউটিউবারের কথায়। না, না এগুলো সরকার আমি তো বললাম এগুলো তো একটা প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে আমার স্পষ্ট মনে আছে তখন সরকারের বিরুদ্ধাচরণ করার ১ নাম্বার গ্রাউন্ড কি ছিল? গ্রাউন্ড হচ্ছে ফারাবিকে, ব্লগার ফারাবিকে মুক্তি দিতে হবে। নাইলে তোমার সাথে আমি নাই। গভর্নমেন্ট বেশি হুম, পেকে বসলো যে না এটা তো এভাবে দেওয়া যাবে না। সেই জায়গা থেকে তাদের সাথে শত্রুতা। তারপরে যখন তারা দেখলো যে না ঠিক আছে শত্রুতা করে তো লাভ হচ্ছে না। এই গভর্নমেন্ট স্টেবল হয়ে গেছে। এই গভর্নমেন্ট তো যারা এই গভর্নমেন্টের পেছনে কাজ করছে তারা তো জয়ী হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের কোর্স চেঞ্জ করে এই গভর্নমেন্টকে কিভাবে ওন করা যায় এবং বিপ্লবী করা যায় সেটা নানান রকম ফন্দি ফিকির করতে থাকলো এবং ফন্দি ফিকিরের মধ্যে ঢুকে গেল এই কুচক্রী মহল ঢুকে যাওয়ার কারণে আজকে ডক্টর ইউনূস যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না, যে ব্যক্তি জীবনে একজন সেকুলার মানুষ তাকে আমরা ডানপন্থীদের পিতা বানায় ফেলছি, মবের পিতা, তাকে আমরা হেফাজতের আব্বা বানায় ফেলছি। এটা তো ডক্টর ইউনূসের জন্য সারা জীবনের সবচেয়ে বড় অপচয়। ডক্টর ইউনূসের সবচেয়ে সারা জীবনের আজকে সায়ানের মতো কণ্ঠশিল্পী বলছে নো আই এম উইথ ইউ। সায়ান কি আজকের বিপ্লবী, আজকের প্রতিবাদী সায়ান? নাদিয়া বলেন সায়ান কি আজকের বিপ্লবী না কত আগের না, বিপ্লবী? অনেক আগে থেকে, এই অনেক আগে থেকে। সে আমি চিনি না এই কি যে আসবেরি হক বাঁধন যার যে জুলাই রাস্তায় না নামলে ঢাকার আরবান ক্লাস ঢাকার কালচারাল লোক কেউ মাথায় নামতো না সেই আসবেরি হক আজকে বাঁধন বলছে যে নো আই এম উইথ নট ইউ গাইস, আমি তোমাদের এই সব ফাত্রাবের মধ্যে নাই। তো এটা তো ডক্টর ইউনূসের সারা জীবনের যে অ্যাচিভমেন্ট তার সবচেয়ে বড় স্খলন যে সে রাইটিস্টদের পিতা হয়ে গেছে বাংলাদেশে এবং সেটাকে সুচারুভাবে করছে এই গোষ্ঠী। তো আমরা তো এখানে একদম স্পষ্টভাবে ডক্টর ইউনূসকে ডিজোন করছি একদম এখানে তো আমার মনে পড়ছে ফরহাদ মাজারের আমি কথা। সে তো নিজে just নিজে give me একজন 1 minute, 1 minute, 1 minute. জি? I'm so sorry. আচ্ছা হ্যাঁ আমার মনে পড়ছে ফরহাদ মাজারের কথা। যে তিনিও তো ধর্মে কর্মে বিশ্বাস করেন না। তিনি আধ্যাত্মিক, তিনি নাস্তিক অনেক কিছু রাইট? তো তিনিও তো একজন গুরু হয়ে গেলেন রাইটিস্টদের। এটা ঠিক আছে ওই যে আলু পোড়া খেতে চায় রাষ্ট্রকে ধরেন আপনাকে এই রাষ্ট্রের দ্বন্দ্বটা বুঝতে হবে সেটা হলো আপনি শেখ হাসিনা যখন বলতো যে অশুভ শক্তির ক্ষমতা আহরণের সব রাস্তা আমরা বন্ধ করেছি কোনোদিন আর কেউ কিছু করতে পারবে না কিন্তু এই অশুভ শক্তি বলতে তিনি যাদেরকে বুঝাতেন আর্মি এবং অন্যান্যরা হয়তো ইন্টারভেন করতে পারবে না কিন্তু তার মাথায় কোনোদিন স্বপ্ন ছিল না বাংলাদেশের রাস্তায় ৫ কোটি মানুষ ১.৫ কোটি মানুষ এসে তাকে বলবে যে নো আই এম নট উইথ ইউ রাইট। তো সেই জায়গায় আজকে একটা গভর্নমেন্ট এসেছে এই গভর্নমেন্টে এখন আমরা বলছি একটা ভ্যাকুয়াম সময় এই ভ্যাকুয়াম সময়ে দেখুন ইউনূস এমন একজন ব্যক্তি কালকে যদি দেশে ২ লাখ মানুষ রাস্তায় সে গ্যাঞ্জাম করে পরশুদিন তিনি প্যারিসের টিকিট কেটে প্যারিসে চলে যাবেন টোকিও চলে যাবেন এই ডক্টর এটা খলিল না, না, না কিন্তু অনেক বিশ্লেষকরা বলছেন এটা না, না, সত্য না। তিনি কোনোভাবে যাবেন না। না, 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 আমি সেটা বলছি না সে তো পদত্যাগের হুমকি দিয়ে রাখছে একটা মানুষ যদি সবাই বলছে ওয়ারিয়ার এটা হয় নাটক। একটা মানুষ যদি যোদ্ধা হয় সে কখনো তার সমর্থক বেশকে ছেড়ে যায় না সে কখনো তার ওয়াদাকে ছেড়ে যায় না। আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখছেন সে ওয়ারিয়ার সে ডানপন্থী সে ওয়ারিয়ার সে তার সমর্থক বেশকে ছেড়ে যায় না ইয়েস আমি জেলে যাবো আমি গুলি খাবো কিন্তু আমি তোমার সাথে আছি। আপনি কি ডক্টর ইউনূস কি মনে করেন ডানপন্থীদের ওয়ারিয়ার সে তাদেরকে ওন করে আজকে রাস্তায় গাঞ্জাম হলে সে পালায় যাবে ২ দিনের মধ্যে ডক্টর খলিল ৩ সেকেন্ডের মধ্যে পালায় যাবে কিন্তু পালায় যাবার পরে আমার রাষ্ট্রের দখল কার হাতে যাবে এটা তো আমার সবচেয়ে বড় চিন্তা। সেই জায়গায় আমি চাই একটা পার্লামেন্টারি সিস্টেম আমার যত তাড়াতাড়ি ঢুকবে তখন এই অশুভ শক্তি তুমি ক্ষমতা দখল করবা পার্লামেন্টের মধ্যে দিয়ে আসো প্রয়োজনে তুমি মধ্যবর্তী নির্বাচনের দাবি তুলো আমি যদি গভর্নমেন্ট পরিচালনায় অক্ষম হই মধ্যবর্তী নির্বাচন দিয়ে তুমি আসো রাষ্ট্র পরিচালনায় আসো কিন্তু এই যে আলু পোড়া খাওয়া রাষ্ট্রকে ডানপন্থীদের হাতে নিয়ে যাওয়া এবং এই কুটু করে এমন একজনকে বসানো যে দীর্ঘমেয়াদী স্বৈরশাসন চালাবে এইটার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাস্টার মাইন্ড হিসেবে এরা কাজ করছে আমরা সেই জায়গাটা বারবার ইন্ডিকেট করার চেষ্টা করছি বলছি যে ন আমাকে পার্লামেন্টের সিস্টেমের মধ্যে ঢুকতে হবে রাষ্ট্র পরিচালনা যত খারাপ দলই হোক আমি ভোট দিয়ে যেহেতু তারা একটা বড় সংস্কার এগ্রি করছে যে ৫ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তারা এগ্রি করছে দিস ইজ দ্য বিগেস্ট প্রমিস এইটা যদি এনশিওর হয় তাহলে আমি খারাপ হইলে আমাকে তুমি বাতিল করে দাও কিন্তু ভালো একজনকে নিয়ে আসো বাট নট আলু পোড়া যারা খাইতে চায় তাদের জন্য না ওইটাই হলো আমাদের ফাইটের জায়গাটা এখন। তো ফরহাদ মাজার কোন লাইনের লোক? ফরহাদ মাজার হলো ধুরন্ধর এবং হচ্ছে যে ইনকনসিস্টেন্ট আমি যদি বলি আমি কারণ এটা বলতে চাই। আমি ধুরন্ধরের চাইতেও আমি এটা বলতে চাই। ইনকনসিস্টেন্ট মানুষ এই যে দেখেন, উনার এই মুহূর্তে আসলে খুব একটা শক্ত অবস্থান নেয়ার দরকার ছিল যে উনি সারা জীবন বলছে আমি ইসলামী জাতিবাদীর বিরুদ্ধে কথা বলি এবং ধরেন আওয়ামী লীগ আমলে জামাত শিবিরকে নিয়ে কথা বলা একটা জিনিস। যে সময় আসলেও যে শিবির ট্যাগ দিয়ে যে জামাত ট্যাগ দিয়ে লোকজনকে মেরে ফেলা সেটার পক্ষে থাকা এক জিনিস। কিন্তু এখন তো আর আওয়ামী লীগ গভর্নমেন্ট নাই। এখন আপনি কেন উগ্র ডানপন্থাকে সাপোর্ট করে যাবেন? বা ধরেন এই যে রাজাকার এটিএম আজহার সাহেব উনাকে ইয়ে করা হলো আজকে বেকসুর খালায় আপনি যেটা বলছিলেন
ইদার ফাঁসি অথবা বেকসুর খালাস, এই দুটোর মাঝখানে কোনো জায়গা নাই। যে আমরা 2013 সাল থেকে যে কথা বলে আসছি যে একটা ধরেন বিচারিক প্রক্রিয়াটা একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে হবে, সেটা আপনি যেটাই করেন না কেন, আপনি জানেন যে এই লোকটা চিহ্নিত রাজাকার, এই লোকটা ধর্ষক, আমি জানি, তারপরেও একটা প্রপার রাস্তায় আপনাকে থাকতে হবে। সেই জিনিসটা কিন্তু এখন আর নাই। এখন ফরহাদ মজার বাংলাদেশের অন্যতম প্রধান পণ্ডিত ব্যক্তি, আমি ওনার পাণ্ডিত্য নিয়ে এক লাইন সন্দেহ করতে চাই না, উনি খুব ঠিকঠাক জানেন। কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় উনি যে অবস্থানগুলো নিলেন, এই অবস্থানগুলো একটা হঠকারী অবস্থান, ইনকনসিস্টেন্ট। ইনকনসিস্টেন্ট এবং হঠকারী অবস্থান। এবং উনি যে কথাটা বলেন যে আমরা ইসলামী জাতিবাদের বিরুদ্ধে, আমরা যে কোনো জাতিবাদের বিরুদ্ধে, সেটা বাঙালি জাতীয়তাবাদ হোক আর ইসলামী জাতীয়তাবাদ হোক, তো এখন যে কাজটা উনি করছেন সেটা হলো ইসলামী জাতীয়তাবাদকে উনি এস্টাবলিশ করতে হেল্প করছেন। এখন ইসলামী জাতীয়তাবাদ হেল্প করলে যে ঘটনাটা ঘটে সেটা হলো, অনেকে হয়তো ভাবছেন যে আমরা 90% মুসলমানের দেশ, আমরা ইসলামী জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তো সমস্যা নাই। এখানে আমি যেভাবে দেখি যে বাংলাদেশ তো একলা একটা রাষ্ট্র না, বাংলাদেশের 3 দিকে ভারত, এবং বাংলাদেশে আরো 5টা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। বাংলাদেশ জিওপলিটিক্যালি 5টা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ। আমি একটা ইসলামী শাসন ব্যবস্থা চালাতে চাই, গণতান্ত্রিক পদ্ধতিতেই আমি হয়তো চালাতে চাই, নাথিং রং ইন ইট। কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনাকে কি সেই কাজটা কেউ করতে দিবে কিনা। প্রথম হচ্ছে বাংলাদেশের যে নিজেদের জনগণ আছে সেটা তাদের মনের কথা কিনা, এক। 2 নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের পাশে যে বা বাংলাদেশ যাদের যাদের সঙ্গে ইনভলভড, ইকোনমিক্যালি ইনভলভড, পলিটিক্যালি তাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে, তারা কেউ ঘটনাটা ঘটতে দিবে কিনা। এই জিনিসটা কি ফরহাদ মজারা জানেন না? নিশ্চয়ই জানেন, কেন জানবেন না, উনি জানেন। কিন্তু জেনে এই কাজটা করার অর্থ হচ্ছে যে আমার এখানে কোনো ইন্টারেস্ট আছে। আদারওয়াইজ আমি জানি আমি এখানে শরিয়া প্রতিষ্ঠিত করতে পারবো না, আমি এটা লিখিত দিতে পারি যে বাংলাদেশে শরিয়া প্রতিষ্ঠা হবে না, হবে না ফর সার্টেন অবভিয়াস রিজনস। বাংলাদেশ তো আফগানিস্তান না, বাংলাদেশে তো লিথিয়াম নাই, বাংলাদেশ তো আফগানিস্তান যেরকম ধরেন রাশিয়ার কাছে ইম্পর্টেন্ট ছিল, এখন চায়নার কাছে ইম্পর্টেন্ট, এবং ফর সার্টেন অবভিয়াস রিজন যেভাবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে ইকোনমি। এখন ইচ্ছা করলেই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে না, ইচ্ছা করলেই বাংলাদেশ শরিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে না, এবং বাংলাদেশের 90% মানুষ যদি মুসলমান হয়েও থাকেন, নাদিয়া, সেক্ষেত্রে ধরেন আপনাদের দুজনের কথা শুনে এটুকু স্পষ্ট হলাম যে দেশ এখন পুরো ফার রাইটিস্টদের হাতে চলে গেছে। তো সেখানে আপনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কোনো কিছু সাথে পাশে ছিলেন না। হ্যাঁ, কিন্তু আমরা যদি দেখি গতকালও একজন ইউটিউবার বিএনপি নেতাদেরকে নিয়ে একজন নেতাকে নিয়ে কথা বলেছে। এর আগেও মির্জা আব্বাস, ফখরুল ইসলাম আলমগীর সব এই বিএনপি কে এখন টার্গেট করেছে। মানে বিএনপি আমরা জানি একটা মধ্যপন্থার দল, রাইট? বিএনপি অনেক রাইটিস্ট, আমি বিএনপি কে আইডেন্টিফাই করি এমন করে যে মধ্যপন্থা থেকে রাইট। হ্যাঁ, তো সেইখানে রাইট। সো বিএনপি কে এখন ঘায়েল করার কারণটা কি শাহেদ আলম? ঘায়েল করার একটাই কারণ, এবং সেখানে মোহাম্মদ ইউনূসের ভূমিকাটা কি? শুনেন, আপনার দর্শকরা, আমি আই অ্যাজিউম যে আওয়ামী লীগের লোকজন অনেক বেশি, হ্যাঁ, তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই ভদ্রলোক খুব বেশি হলে 6 মাস 1 বছরের মধ্যে আওয়ামী লীগের পক্ষে আবার কথা বলা শুরু করবে, শেখ হাসিনার পক্ষে কথা বলা শুরু করবে। রাইট ইট ডাউন। এবং তার এইটা বলা ছাড়া আর কোনো উপায় নাই, কারণ হি টুক দ্যাট টার্ন। শেখ হাসিনার উনি যদি 2013 সালের জন্য মানে আজকের এই ফাঁসি জামাত নেতাদের ফাঁসির জন্য সবচেয়ে বড় ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রোক তার ঘাড়ে যায়, তো সে যত ভাই আমার ভুল হয়েছে, মাফ করে দাও, আমার আইডিওলজি ঠিক ছিল না, এখন তো কোর্স চেঞ্জ করে ফেলছে, রাইট? জামাতিদের আব্বা হয়ে গেছে এখন। আজকে আওয়ামী লীগের যত ক্ষোভ থাকুক এই লোকটার প্রতি, এই লোকটা যদি জীবিত থাকে তাহলে খুব শীঘ্রই আবার বদলাবে এবং একটা আওয়ামী লীগের পক্ষে এবার কাজ করবে। সেটা করার জন্য সে গ্রাউন্ড তৈরি করতেছে। এই যে বিরাজনীতিকরণ, বিএনপির যারা 61 দিন গুম ছিল, সালাউদ্দিন আহমেদ ভারতের রদ দালাল, মির্জা ফখরুল আজীবন এই 17-18টা বছর জেলে, যে শতদিন জেলে কাটার পরেও দলটাকে ধরে রাখছে, কোনো মতে ধরে রাখছিল, সে ভারতের দালাল। ও বাংলাদেশে তো এখন সব মানুষ দালাল, ভারতের দালাল। এরা দুদিন পরে তারেক রহমান দেশে আসলে তারেক রহমানকে বলবে ভারতের দালাল। এমনকি খালেদা জিয়া যদি এখন মাঠে যেয়ে বলে যে না আমি নির্বাচন চাই, খালেদা জিয়া সবচেয়ে বিগেস্ট ভারতের দালাল, বুঝছেন? তো এখন ওই জায়গায় আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সকল রকম পথ রেডি করছেন এই ভদ্রলোকরা আর কি। হ্যাঁ, এবং খালি ঘোষণা দিয়ে শেখ হাসিনাকে সাপোর্ট করতে বাকি, যেইটা আগামী 6 মাস 1 বছরের মধ্যেই হয়তো আমরা দেখবো। অথবা বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি দখলে, মানে তারা যদি বা গভর্নমেন্ট পরিচালনায় যায়, ডে ওয়ান থেকেই দেখবেন যে কেমনে বিএনপি কে ফেলে আওয়ামী লীগকে এম্পাওয়ার করা যায়, সেটার জন্য এরা আসছে। সো ইটস গুড ডেজ আর কামিং ফর ইউ গাইস। কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনাদের মতামতটা কি? নাদিয়া বলো। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে
আমি তো কোনো দল নিষিদ্ধের পক্ষে না। এবং আমি মনে করি যে কোনো দল নিষিদ্ধ করে কোনো কিছু হয় না। এখন ধরেন একটা জায়গায় যে জুলাই যে atrocity চালানো হয়েছে, রাস্তায় যে ঘটনাগুলো ঘটেছে আমাদের চোখের সামনে, অফ কোর্স এটার 100% বিচার হওয়া দরকার। আওয়ামী লীগ আমলে যেরকম লুটপাট চলেছে, যে সমস্ত দুর্নীতি হয়েছে, 100% এটার জন্য আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী যারা ইনভলভ ছিলেন তাদেরকে অ্যাকাউন্টেবল করতে হবে। এই অ্যাকাউন্টেবিলিটির কোনো জায়গা না, মানে মাফ নাই। কিন্তু ধরেন এটা হলো আমার ব্যক্তিগত অবস্থান যে নিষিদ্ধ করে আসলে কিছু হয় না। জামাতও তো নিষিদ্ধ ছিল, তাই না? বা জামাতকে নিষিদ্ধ করে আমরা কিছু করতে পারি না। এই জামাত আপনার তৃণমূল পর্যায়ে আছে, থাকবে। আওয়ামী লীগও সেরকম একইভাবে ছিল। দেখেন, এই কথাটা এই ব্রিগেডিয়ার সাখাওয়াত বলছিলেন, তাই না? যে আওয়ামী লীগ তো এত বড় একটা দল, এটাকে কি এত দ্রুত ইয়ে করা যাবে? এবং সাথে সাথে তাকে সরায় দেওয়া হলো, এবং এই আমাদের ইউটিউবার পিনাকি ভট্টাচার্যদের কথাতে, এই সাধারণ একটা কথা বলার জন্য। তো আওয়ামী লীগ নিষিদ্ধ করে আসলে আওয়ামী লীগের বড় কোনো ক্ষতি করা যাবে বলে আমি মনে করি না। কারণ আপনি তো মেরে ফেলতে পারবেন না, আনলেস এখন ধরেন যেই পদ্ধতিতে আওয়ামী লীগ আমলে গুম খুন হয়েছে বিএনপির নেতা কর্মীরা, বা বিএনপি শুধু না, যারা কথা বলতে গিয়েছেন নির্বাচনের স্বচ্ছতা নিয়ে, যারা প্রশ্ন করেছেন, যারা যে কোনো বিষয় নিয়ে একটা ধরেন কার্টুন এঁকেছেন, তার বিরুদ্ধে আওয়ামী লীগ যেরকম খড়গহস্ত হয়েছিল, সেই জিনিসটা যদি এই মুহূর্তে হয়, তখন তারা আবার সেই লেজিটিমেসিটা হারায় ফেলে। কারণ আমি তো ফ্যাসিজমের এগেনস্টে কথা বলতে এসেছিলাম, তাহলে আমি যদি একই কাজ করি, তাহলে আমার লেজিটিমেসি কোথায়? তো সেক্ষেত্রে আমার যেটা মনে হয় যে আওয়ামী লীগ নিষিদ্ধ এটা আপাতত করার দরকার, কারণ ইটস আ পপুলিস্ট মুভ। সে কারণেই তাদের এটা করতে হয়েছে, যেরকম 32 নম্বর ভাঙা একটা পপুলিস্ট মুভ। আমি দেখেন অ্যান্টি আওয়ামী লীগ, একদম হার্ডকোর অ্যান্টি আওয়ামী লীগ, কিন্তু আমি মনে করি 32 নম্বর ভাঙাটা এটা খুব অনুচিত একটা কাজ। এটা একটা হিস্টোরিক্যাল আমাদের বিল্ডিং ছিল। হোসেন শহীদ সোহরাওয়ার্দীর থ্রুতে এই বিল্ডিংটা আমরা পেয়েছিলাম। তো এটা ভেঙে ফেলা, একটা হিস্টোরিক্যাল ডকুমেন্টকে সরায় ফেলা, এটা একটা বড় ধরনের অন্যায় হয়েছে বলে আমি মনে করি। এবং সেই কাজটা, এই যে মব লিঞ্চিংটা শুরু করেন হলো পিনাকি ভট্টাচার্য প্রথমে, এবং তারপরে হাসনাত আব্দুল্লাহ, এরপর বিএনপির আরেকজন এটার মধ্যে ইনভলভ ছিলেন। তো এটা এক ধরনের সিগন্যাল দেয়া বাংলাদেশে যে এই মুহূর্তে একটা ডিস্টেবিলাইজড একটা পরিস্থিতি তৈরি করা, এবং সেই ডিস্টেবিলাইজড পরিস্থিতির সুযোগ এই মুহূর্তে বাংলাদেশ বাদ দিয়ে বাকি সবাই নেবে। দেখেন, বাংলাদেশে এখন বিনিয়োগ নাই। গত 8 মাসে বাংলাদেশে কোনো বিনিয়োগ হয়নি। বাংলাদেশের পাসপোর্টের র‍্যাঙ্কিং কমে যাচ্ছে। এই জিনিসগুলো এখন ইউনূস গভর্নমেন্ট এটা ইচ্ছাকৃতভাবে করছেন বলে আমি মনে করি না। আমি মনে করব যে ইউনূস গভর্নমেন্ট বা ইন্টারিম জনগণের নির্বাচিত যে সরকার, এই জনগণের নির্বাচিত সরকার বলে যে টার্মটা আমাদের সামনে এসছে, এরা একটা কমপ্লিটলি ইনকম্পিটেন্ট অবস্থান তারা অলরেডি প্রমাণ করে ফেলেছেন। তারা কোনো জায়গায় কোনো লাভ কিছু করতে পারেনি। তাদের ৩টা যে কাজ ছিল, আপনার সংবিধান সংস্কার করা, আপনার তার নির্বাচন দেয়া, এবং বিচারের কাজ করা, তারা কোনো কাজ করতে পারে না। তারা একটা মাত্র কাজ করতে পারছে যে বাজার আপাতত একটু ঠান্ডা, যে কারণে মানুষ একটু ঠান্ডা। এছাড়া এর বাইরে তারা কোনো কাজ যেহেতু করতে পারে নাই। সো এখন এই পিনাকিরা বা ইলিয়াসরা, তারা যতক্ষণ পর্যন্ত মাঠ গরম রাখতে পারবে, এবং যতক্ষণ পর্যন্ত মাঠ ডিস্টেবল থাকবে, বাংলাদেশের মানুষ ডিস্টেবল থাকবে, 32 নম্বর ভাঙার থ্রুতে সেনাবাহিনী দাঁড়ায় আছে, সবাই যে জিনিসপত্র ভাঙছে, এবং তারপরে আমরা মাজার ভাঙা দেখলাম, কনস্ট্যান্টলি মাজার ভাঙছে, মেয়েদের উপর অ্যাটাক হচ্ছেন, এভরিথিং। এই জায়গাটা যেটা অন্যান্য আমাদের চারপাশে যে রাষ্ট্রগুলি আছে তাদেরকে সিগন্যাল দিবে। এবং আমরা মাথায় রাখা প্রয়োজন যে 2026-এ ইন্ডিয়াতে, পশ্চিমবঙ্গে নির্বাচন আছে, জি। এবং বিজেপি পশ্চিমবঙ্গে ঢোকার অনেক দিন ধরে ট্রাই করে আসছে, তাই না? তো আমরা শুধুমাত্র একলা একলা বাংলাদেশের কথা চিন্তা করলে হয় না তো, কারণ কেউ তো ইন্ডিভিজুয়াল একটা জায়গায় নাই, আমরা 5টা রাষ্ট্র সহ আছি। তো এই ক্ষেত্রে আমরা বাংলাদেশের রাজনীতি যখন নিয়ে কথা বলতে যাচ্ছি, বা পিনাকিদের ভূমিকা, তারা বাংলাদেশের শ্রেষ্ঠ দেশপ্রেমিক, কিন্তু আপনি খেয়াল করবেন যে প্রত্যেকটা কাজ তাদের ইন্ডিয়ার পক্ষে চলে যাচ্ছে। এখন আপনার শুনলে মনে হবে আমি একজন অ্যান্টি ইন্ডিয়ান মানুষ। আমি যেই রাজনীতিটা করি, বা বাংলাদেশের মানুষও কিন্তু এখন দেখেন এই পিনাকিদের কারণেই একটা বড় অংশ অ্যান্টি ইন্ডিয়া। এখানে আপনার ডিস্টিংগুইশ করতে হবে যে ভারতের রাজনীতি, এবং ভারতের রাষ্ট্র, এবং ভারতের সরকার, এবং ভারতের মানুষ 4টা ডিফারেন্ট এন্টিটি। ভারতের সাথে আমাদের যত এই গত এত বছরের যে সম্পর্কটা, এই সম্পর্কে যেটা ছিল, এটা একটা বাইল্যাটারাল সম্পর্কে, যেটা হচ্ছে একপাক্ষিক ভাবে বাংলাদেশ দিয়ে গেছে, এবং বাংলাদেশ তার বিনিময়ে কিছু পায় নাই। এখন ধরেন আমাদের যেই আপনি ভারতীয় ইয়ের কথা, ভারতীয় রাষ্ট্রকে আপনি সমালোচনা করতে পারেন, আপনার নিউ লিবারাল যেই ইলেকট্রাল পার্লামেন্টের জায়গা, আমাদের যে ট্রানজিটের চুক্তি, আমাদের যে বাণিজ্য চুক্তি, আমাদের জি। বর্ডার কিলিং হচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে অফকোর্স 100% জায়গা আছে। কিন্তু ভারত আমার 3 দিকে যেহেতু আছে জিওগ্রাফিক্যালি, আমি তাকে অস্বীকার করে কোনোভাবে আমি টিকে থাকতে পারবো না, কোনোভাবে সম্ভব না। পাশাপাশি দুটো রাষ্ট্র, সবসময় তাদের এক ধরনের বাণিজ্যিক চুক্তি থাকে। আমার যে জায়গাটা, সেটা হচ্ছে যে আমাদের যদি গভর্নমেন্ট এই জায়গাগুলো নিশ্চিত করতে পারে যে আমাদের একটা দ্বিপাক্ষিক সুস্থ সম্পর্ক আছে আমাদের ভারতের সাথে, ভারত রাষ্ট্রের সাথে, যে আমাদের পানি চুক্তিগুলো ইন্টারন্যাশনাল চুক্তি অনুযায়ী বাস্তবায়িত হচ্ছে,
দ্বিপাক্ষিকভাবে এবং অন্যান্য যে বাণিজ্যিক বুঝতে চুক্তি পেরেছি। আছে। মানে এখানে শুধুমাত্র আমাদের নিজেদের ব্যাপার নয়, আঞ্চলিক সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ। শাহেদ আলম, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে আপনার মতামত কি সেটি জানতে চাই। সেই সঙ্গে আপনাদের কথা থেকে এটি বুঝলাম যে আসলে পিনাকি ভট্টাচার্যকে আপনারা বলছেন সে আসলে ভারতের পক্ষে কাজ করছে। ভারতের বিপক্ষের সেন্টিমেন্টকে উস্কে দিয়ে সে আসলে ভারতের পক্ষে কাজ করছে। এইটা তার টেকনিক। এতে করে ভারতের কি লাভটা হবে আর আমাদের কি হচ্ছে? প্রথমত হলো যে নিষিদ্ধ আপনি কারে করবেন? একটা মরা হাতিরে আপনি নিষিদ্ধ করে জীবিত করার যেই চেষ্টা, সেটা শুরু থেকে আমি বলছি যে এটা ভালো চেষ্টা না। কারণ আমি খুব হিসেব করেই কথা বলছি। দেখুন, বাংলাদেশ রাষ্ট্র যদি টিকে থাকে, পার্লামেন্টে যদি আসে, এই পার্লামেন্টে ২ টা গভর্নমেন্ট আসবে। পরপর ২ টা গভর্নমেন্ট আসবে। আমার হিসেবে ২ টা গভর্নমেন্টই বিএনপি রান করবে। এই বিএনপি তার জীবদ্দশায় কোনদিন তার পলিটিক্যাল অপোনেন্ট আওয়ামী লীগকে সুযোগ দেবে না রাষ্ট্রপতি দাঁড়ানোর জন্য। নেভার এভার। গিভেন দ্য ফ্যাক্ট যে এই অত্যাচার বিএনপি সহ্য করেছে ১৭ বছরে। শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলা, সেই মামলা তো গভর্নমেন্ট কতটা স্বচ্ছভাবে পরিচালিত করতে পারবে আমি জানি না। কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি, জাতিসংঘের রিপোর্ট এবং ডকুমেন্টেশন, ওবায়দুল কাদের যে বলে যে শুট এট সাইট দল হিসেবে তারা করে। এগুলোতে একটা কাফারা আছে। সেই কাফারায় শেখ হাসিনা এই পার্টির লিডারশিপে থেকে মানুষকে একত্রিত করার নৈতিক যোগ্যতা যেমন হারাবেন, আইনগতভাবেও তিনি ক্যাপেবল থাকবেন না। প্রথম কথা। কেন আমি বলছি আওয়ামী লীগ মরা হাতি? দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টি যার নেতৃত্বে কিংবা সেকেন্ড লিডারশিপে এতদিন ভরসা রেখেছে, সজীব ওয়াজেদ জয়, সে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নিয়েছে। এটা ওপেন কার্ড, এটা তিনি বলেছেন। তো এখন একটা দেশ নেতা যার কোনো বাংলাদেশের মাটি মানুষের সাথে কোনো সম্পর্ক নেই, যে পশ্চিমা ধারায় বেড়ে ওঠে, সে আওয়ামী লীগের লিড দিতে পারবে না। আওয়ামী লীগের সভানেত্রীর বয়স 75। তিনি যদি আগামী ১০টা বছর যদি এইভাবে ভারতের মাটিতে থাকেন, কোনদিন বাংলাদেশে ফিরতে পারবেন না। যদি ফিরেন হয়তো মৃত্যুর হুলিয়া নিয়ে। আমি বারবার বলি, শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত করতে হলে জুলাইয়ে যত মানুষ রাস্তায় নেমে এসেছে, ঠিক ডাবল না হলেও অত মানুষই আওয়ামী লীগের পক্ষে আবার নামতে হবে যে ইয়েস উই ওয়ান্ট ব্যাক শেখ হাসিনা। এর বাইরে শেখ হাসিনা আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে কোনোভাবেই প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ নেই। সেই কারণে আমি বলছি এটা একটা মরা হাতি। তো মরা হাতিকে আপনি নিষিদ্ধ করে একটা জুজুর ভয় দেখিয়ে আপনি বরঞ্চ তাদেরকে এম্পাওয়ার করেছেন। ঠিক যেভাবে শেখ হাসিনা জামাত ইসলামকে এম্পাওয়ার করেছে গত ১৭টা বছরে। একটা জুজুর ভয় দেখিয়ে তাদেরকে এম্পাওয়ার করছে। মানুষের মনে একটা সিম্প্যাথি ক্রিয়েট হয়েছে। এই আজমেরি হক বাঁধন আজকে বলছে যে আমি জামাতের সাথে নেই। কিন্তু ৫ আগস্টের পরে কিন্তু সে জামাতের আমিরের সাথে হাঁটছে। কারণ কি? তার ওই সিম্প্যাথি থেকে যে না একটা মজলুম, এদের উপর অত্যাচার করা হয়েছে। তো আওয়ামী লীগই আমি এই সিম্প্যাথির জায়গাটা তৈরি করে দিচ্ছি। এখন দেখুন, এইটা নিয়ে এমন হইতে পারে যে নাদিয়া যেমন বললেন যে ভারতের পক্ষে কাজ করছে এটা সেটা। আমি স্ট্রেইট হয়তো ওইভাবে বলব না। আমার কথা বলব হলো যে দিস ইস দ্য ফেইলিউর অফ রিডিং ক্যাপাসিটি। আপনি রাষ্ট্রকে কিভাবে দেখেন, রাষ্ট্রকে পড়তে পারছেন কিভাবে? আপনার মাথায় যদি পলিটিক্যাল কনসিস্টেন্সি থাকে, আপনি যদি দূর থেকে ৫০ বছরের রাজনীতি দেখতে পান, তাহলে অনেক হিসাব ক্লিয়ার হয়। কিন্তু যখন আপনি দূর থেকে ৫০ বছরের রাজনীতি দেখার সক্ষমতা আপনার ব্রেনে না থাকে, আপনার ব্রেনের মগজ আপনার জায়গায় না থেকে পেছন দিকে যখন থাকে, তখন এইসব উদ্ভট চিন্তা মাথায় আসে যে আচ্ছা ঠিক আছে, আমার অ্যাডহক বেসিসে কি আওয়ামী লীগ একটা মিছিল করছে ১০ জনের, ও এটা তো বিশাল জিনিস, এদেরকে নিষিদ্ধ করে ফেলো। তা নিষিদ্ধ করে আমার এমন কি হয়েছে আমি জানি না। আ সো আমি মনে আমি করি যে এখানে একটা আমি এখানে একটা কথা বলতে চাই। সেটা হলো যে এটা শুনলে অনেক আওয়ামী লীগের লোকজন এটা কোনোভাবে বিশ্বাস করবে না। কিন্তু আমি মনে করি যে পিনাকিরা যে কাজটা করে, সেই কাজটা আসলে আপনি খেয়াল করে দেখবেন যে ইদার বাংলাদেশের আ ভারতের বিজেপির পক্ষে যায় এবং এদিকে আওয়ামী লীগের পক্ষে যায়। আ ধরেন একটা যে ৩২ নম্বর ভাঙা, আমি এখানেই আসছি। আপনি যাকে শহীদ বানাবেন, তার পক্ষে ১,০০০ মানুষ থাকবে। ৩২ নম্বরের জায়গায় ৩২ নম্বর যদি জায়গায় থাকতো, তাহলে আপনার এই ইমোশন গুলো এভাবে স্টার করে না। আপনি একটা মানুষের খুব একটা ইমোশনাল জায়গা আপনি ভেঙে দিলেন। হ্যাঁ? এবং বললেন যে এটা ফ্যাসিস্টের চিহ্ন, এটা ভাঙা উচিত। এরকম একটা জিনিস। দেয়ার সাথে, সাথে যেটা হবে, যেটা জামাত শিবিরের সাথে হয়েছে যে আমাকে একটা জিনিস প্র্যাকটিস করতে দেওয়া হয় নাই। সুতরাং আমি খুব স্ট্রং ভাবে এটা ওন করছি। ৩২ নম্বর ভাঙার সাথে, সাথে আওয়ামী লীগের বা বঙ্গবন্ধু যারা শেখ মুজিবকে বঙ্গবন্ধু সম্বোধন করেন, তাদের সেই ইমোশনটা খুব স্ট্রং ভাবে স্টার করছে এবং তারা এটাতে ইউনাইটেড হয়। এখন পিনাকি ভট্টাচার্যটির কাজ আপনি দেখেন, কেয়ারফুলি দেখেন যে প্রত্যেকটা বিষয় সেটা হচ্ছে যে বাংলাদেশে এক হচ্ছে হেফাজতের মাধ্যমে আপনার আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়া, ইমোশন গুলি আওয়ামী লীগের পক্ষে নিয়ে যাওয়া, এবং অন্য জায়গাটা হচ্ছে যে আপনার ভারতে বিজেপি গভর্নমেন্টকে স্ট্রং ভাবে এস্টাবলিশড করা। তো ইয়ের আহ
এই জিনিসটা যে ধরেন রাজনীতির উপরের লেয়ারের চাইতেও যে নিচে আরো 4টা লেয়ার আছে, এই লেয়ারগুলি যারা বোঝেন না তারা এই জিনিসটা ধরতে পারবেন না। সুতরাং আমি তো আসলে ভারত বিরোধী কথা বলি, আমি তো আসলে হাসিনা বিরোধী কথা বলি, তাহলে আমার আসলে আমার এজেন্ডাটা কি, আমি আসলে কি বাস্তবায়ন করতে চাচ্ছি, এই জিনিসটা বেশিরভাগ মানুষ ধরতে পারে না। কিন্তু ঘটনা হচ্ছে আমরা যেই ইউটিউবারদের কথা বলছি, প্রথমত তো তাদের পিছনে একটা বিশাল বড় ফান্ডিং আছে, শুধুমাত্র তাদের কথায় বা ক্যারিশমায় এটা হচ্ছে না, তাদের পেছনের ফান্ডিং এ এই জিনিসটা হচ্ছে। অন টপ অফ ইট তারা যে কাজটা করছে সেটা হলো যে এই এই এতদূর বুদ্ধি তাদের আছে যে শুধুমাত্র সারফেস লেভেলে থেকে যে রাজনীতি হয় না, এটা নিচে আরো 5টা লেয়ার আছে, সেই জিনিসটা দিয়ে তারা খেলেন। সুতরাং আমি তাদের এজেন্ডা ধরতে পারবো না, একটু খুব স্বাভাবিক। ফলত বাংলাদেশে এখন এই যে হাসনাত বলেন, সার্জিসরা বলেন, তারা দেখেন আপনি যে এই যে ফার রাইটের দিকে চলে যাওয়া, এটা তো আসলে এই ইউটিউবাররা তাদেরকে ঠেলছে। একটা ইনফরমেশনের আপনার ফোর্স দরকার। কেন ধরেন জুলাই অভ্যুত্থানে আমরা দেখলাম সব ধরনের মানুষ এখানে ইনভলভড আছেন, আমার মতো মানুষ আছেন, বোরখা পরা মানুষও আছেন এখানে ইনভলভ। হঠাৎ করে এরা ফার রাইট হয়ে গেল কেন? এটার কারণটা যেটা সেটা হলো যে আপনাকে ফার রাইট হয়ে গেল, আসলে কি হঠাৎ করে হলো নাকি আগে থেকেই ছিল? যেটি সবাই এখন বলছে যেটা আসলে ওই যে মেটিকুলাসলি প্ল্যান্ড এর অংশ, সুতরাং আগে থেকেই তারা ছিল। যেমন ধরেন আজকে এটা আমি অন্য জায়গা থেকে, আমি পলিটিক্যালি না, এটা আমি মনস্তাত্ত্বিক জায়গা থেকে বলতে চাই। সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের মধ্যে এক্সট্রিম এন্ড থাকে, প্রত্যেকের মধ্যে থাকে। আপনি আমাকে যেদিকে ঠেলবেন, আমাকে ধরেন আপনি চাইলে আমাকে দিয়ে মানুষও খুন করাতে পারবেন যদি ইউ ফিড দ্য রাইট ইনফরমেশন ইনটু মি। তো যেটা হচ্ছে যে এদের আমার সময় কিন্তু অনেক চলে যাচ্ছে, আপনার কাছে আমার দুইটা বিষয় জানার আকাঙ্ক্ষা তৈরি হলো আপনার কথা শুনে। সেটি হচ্ছে কি, পিনাকির ভারতে যাওয়ার একটি ভিডিও আমরা দেখেছি, ভাইরাল হয়েছে। তিনি ভারত থেকে কেমন করে ফ্রান্সে গেলেন, এটি যেমন আমি আপনার কাছে জানতে চাই, তেমনি আরেকটা আপনার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনি পিনাকি ভট্টাচার্যের সঙ্গে আপনার কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি আপনি পাবলিক করেছেন, এটি ন্যায়সঙ্গত কি হলো? আচ্ছা, একটা একটা করে বলছি যে ভেরি রিসেন্টলি যে ভিডিওটা বের হয়েছে, যেখানে আমরা দেখলাম এবি পার্টির মঞ্জু এবং ছোটন, এরা দুইজন আপনার পিনাকিকে বের হতে হেল্প করেছে, এবং পিনাকি সবসময় বলে এসছে আমাকে জামাত শিবির বের করেছে। এটা স্পষ্টত মিথ্যা কথা। এবং ধরেন আপনি বলছেন নিরাপত্তার জন্য আপনারা নাম প্রকাশ করেন নাই, ঘটনা এগেন আপনার আওয়ামী লীগ গভর্নমেন্টে চলে গেছে, তো এখন 9 মাস হয়ে গেছে, তো এর মধ্যে বলার তো আপনার সুযোগ ছিল, আপনি বলেন নাই কেন? এটার কারণটাই হচ্ছে আপনি ইচ্ছাকৃতভাবে বিষয়টা গোপন করতে চেয়েছেন। আমি পিনাকির সঙ্গে যতদূর আমার সম্পর্ক আছে, ভিডিওটা আমি অনেক আগেই দেখেছি, আমি জানি উনি এটা উনার বক্তব্য, আমার কাছে তো আর এই নাই যে আসলে এটা কতখানি সত্য কতখানি মিথ্যা। উনি যতদূর বলেছেন, বাংলাদেশ থেকে উনি ভারতে গিয়েছেন, এদের মাধ্যমে এরা সাহায্য করছিল তাকে, এবং ধরেন ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি বন্ধ করে। তো তখন আমার প্রথম প্রশ্ন হচ্ছে, ল্যান্ডপোর্টের ইলেকট্রিসিটি যদি বন্ধ করতে হয়, তাহলে এপাশ থেকে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা জানে, ওপাশ থেকে ইন্ডিয়ার গোয়েন্দা সংস্থা জানে। যে মানুষটার পাসপোর্টে রেড ফ্ল্যাগ আছে বলে দাবি করা হচ্ছে, তো তাকে এরকম সেফ এক্সিট কারা দেয়? কেন ইন্ডিয়া সেই সেফ এক্সিট পিনাকি ভট্টাচার্যকে দিবে? এবং ধরেন আপনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখালেখি করার জন্য আপনি দেখবেন, এবং প্রচুর সাংবাদিক আছে, আমাদের সাংবাদিক বন্ধু বান্ধবদের মধ্যে দেখবেন যে একদিন ভারতের বিরুদ্ধে লেখালেখি করেছে, পরদিন তাকে ভিসা দেয় না, একদিনের জন্য ভিসা দেয় ভারতে ঢোকার জন্য। হ্যাঁ, সেখানে ভারতে উনি ঢুকছেন। এবং আরেকটা যেটা তথ্য আমি আপনাকে জানাই, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্যর একজন কাজিনের হাজবেন্ড, যিনি 4 স্টার জেনারেল ইন্ডিয়ান আর্মিতে আছেন এবং কর্তব্যরত যেই সময়কার ঘটনা, সেই সময় ইন্ডিয়ান আর্মির একজন জেনারেল, ওনার একজন খুব কাছের মানুষ। এবং যে উনি এই ঘটনার আগে আপনার 2018-তে তো উনি বের হলেন, তার আগে উনি নিয়মিত যখন কলকাতা যেতেন, এবং কলকাতায় ওর একটা বিশাল বন্ধুদের গ্রুপ আছে, সেখানে তাদের বিভিন্ন রকম ছিল, নিয়মিত মিটিং হতো। এবং এই 4 স্টার জেনারেলের সঙ্গেও তার ফোর্ট উইলিয়ামে বেশ কিছু ছবি ছিল, যেই ছবিগুলো উনি হাইড করে ফেলেন পরবর্তীতে। ইন্ডিয়ান একজন জেনারেলের সাথে সরাসরি যোগাযোগ। তো তারপর উনি ইন্ডিয়া পার হলেন, সেখান থেকে ব্যাংকক গেলেন, তারপরে তো প্যারিস আসলেন। সেটা তো ধরেন খুব স্বাভাবিক প্রক্রিয়া। আপনার বিভিন্ন হিউম্যান রাইটস অর্গানাইজেশন তখন তার পক্ষে, এই জায়গাটা টোটালি নর্মাল। কিন্তু আমার প্রথম প্রশ্ন ছিল যে, যে মানুষটা ইন্ডিয়ার বিরুদ্ধে এত লেখালেখি করছে, সে এবং যেই মানুষটা আওয়ামী লীগের শত্রু, যেই মানুষের পাসপোর্ট রেড ফ্ল্যাগ, সেই মানুষ বর্ডার ক্রস করে কিভাবে? সুতরাং এখানে প্রথমেই বড় কোনো কানেকশন আছে। 2 নম্বর জিনিস হচ্ছে যে পিনাকি ভট্টাচার্যের সাথে আমি নিজের কোনো অন্তরঙ্গ ছবি আপলোড করিনি। পিনাকি ভট্টাচার্য আমাকে নিজ থেকে এই ছবিগুলো দিয়েছেন। উনি নিজে একজন মেগালোম্যানিয়াক মানুষ, আমি
বললাম যে আপনাদের পিনাকিকে রিড করার ক্ষেত্রে এই জায়গাগুলি মাথায় রাখতে হবে যে ওনার প্রধান সমস্যার জায়গা, ওনাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়নি, উপদেষ্টা বানানো হয়নি, এটা হচ্ছে ওনার প্রধান সমস্যা। ফলত উনি যেই ওনার ওনার অন্যতম প্রধান রাগের জায়গা হচ্ছে, ওনার অন্যতম প্রধান চারিত্রিক জায়গা হচ্ছে উনি অত্যন্ত ইগোটিস্টিক্যাল একজন মানুষ। তো আপনি এই ইগোটিস্টিক্যাল মানুষজনকে আপনি ইজিলি স্টার করতে পারবেন। আপনি ধরেন তাকে যদি বলেন যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে, এবং সাথে সাথে উনি জামা কাপড় খুলে ফেলবেন। তো এখানে আমার আসলে বেশি কাজ করতে হয় না। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আপনি কি করেছেন? হ্যাঁ, আপনি নিজে কতখানি কাপড় খুলেছেন উনার কাপড় এই ধরনের ভিডিওর জন্য। তো আমার আসলে সত্যি কথা বলতে আমার বেশি কিছু করতে হয়নি। উনি আমাকে যে পরিমাণ ইনফরমেশন দিয়েছেন, শুধুমাত্র আমি বলেছি যে আপনাকে খুব সুন্দর দেখাচ্ছে। আপনার কাফ মাসল ইজ বিউটিফুল। এই বলার সাথে সাথে উনি আমাকে বিভিন্ন রকম ছবি পাঠিয়েছেন, এবং সেই সময় আমি অলরেডি তো ওনাকে সন্দেহের তালিকায় রাখছি যে কেন উনি এই কাজগুলো করছেন। তো ফলত আমার সাথে ওনার যে সম্পর্কের জায়গাটা ছিল, সেই জায়গাটা হচ্ছে আমি আম এই প্রত্যেকটা জিনিস আমি তখন থেকে কালেক্ট করছিলাম। আর আপনাকে আমি আরেকটা বললাম, এইটা ব্যক্তিগত জায়গা। অফকোর্স যেহেতু ব্যক্তিগত প্রসঙ্গে এসছে, আমি বিবাহিত মানুষজনের সঙ্গে সম্পর্ক করি না, করব না, এটা আচ্ছা, পিনাকিকে প্রথম থেকে বলা। নাদিয়া, আপনি শেষ হয়ে যাবে সময়। আমি একটু আমার সাবেক সহযোদ্ধাকে উদ্ধার করব এখন। মানে তাকে হুম। যে খাতে পড়েছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই ছবিগুলো যেহেতু সে পাঠিয়েছে, আমার এই বিতর্কে ঢোকা উচিত না। তারপরেও আমি লোভ সংগ্রহ করতে পারছি না। যেহেতু আমার উদ্দেশ্য হলো তাকে একটু রেস্কিউ করা। সেটা হলো আসলে তাহলে ৩ ইঞ্চির যে হিসাবটা, এইটা মানে আপনি এইটা একটা কথার কথা। মানে যেহেতু আপনারা সরাসরি না, এটা না, 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 না। উনি মাস্টারবেট করতে, করতে আমাকে ছবি তুলে পাঠাচ্ছেন। তো এখন এখানে আবার তো আমি তো উনাকে মাস্টারবেট করতে, করতে ছবি তুলে পাঠাই না, তাই না? এখন এটা উনার এই যে বললাম, শুধুমাত্র এই জায়গা থেকে আপনি বুঝতে পারেন একটা মানুষের চরিত্র যে উনাকে শুধুমাত্র ০.৫ ইঞ্চি প্রশংসা আপনি করবেন, উনি আপনাকে ৩ ইঞ্চি দেখায় দিবেন। এটাই হচ্ছে বিষয়। যে ঘটনা উনি ঘটিয়েছেন, আমি উনাকে এতদূর আমার শয়তানির জায়গাটা যেটা আমি স্বীকার করে নেই, যে এই শয়তানিটা আমি করেছি, আমি বলেছি যে হ্যাঁ, ইউ লুক লাইক আ গ্রেট গড। হ্যাঁ, এটা হচ্ছে আমার শয়তানির জায়গা। কারণ এবং অসততার জায়গা। আমাকে যদি কেউ অনৈতিক বলে, এই জায়গায় আমার অসততা, অনৈতিকতা 100% আছে। কারণ আমি প্রথম থেকে চিন্তা করছিলাম যে এই লোকের অন্য কোনো ইন্টারেস্ট আছে, এবং আমি এই জিনিস বের করতে চাই, এবং আমি ইনফরমেশন কালেক্ট করার জন্য যা, যা করতে হয় সেই সময় আমি সেই ইনফরমেশন কালেক্ট করছিলাম। সো এইটাকে আপনি কনটেক্সট ছাড়া যদি বলেন যে একটা মানুষের নিউড ভাইরাল করা, ইজ ইট এথিক্যাল? নট রিয়েলি, একদমই না, 100% না। সেটা ছেলের হোক, মেয়ের হোক, একটা ব্যক্তিগত রিলেশনশিপে কোনো অবস্থাতে এটাকে কোনো রকম ভাবে আপনি জাস্টিফাই করতে পারবেন না। প্রথম জিনিস হচ্ছে আমি উনার সঙ্গে সেই সম্পর্কে ছিলাম না, উনার সাথে আমি কোনো কমিটেড রিলেশনশিপে ছিলাম না, আমি উনার কাছে কোনো কিছু প্রতিজ্ঞা করি নাই, এবং এটা উনি নিজ থেকে আমাকে দিচ্ছেন। সেখানে আমি উনাকে একবারের জন্য বলি নাই যে আপনার ছবি আমি কখনো বাইরে বের করব না। এবং অন টপ অফ ইট, এই জিনিসটা আমি এতদিনও ধরে রেখেছি, যতদিন পর্যন্ত আমার মনে হয়েছে যে না, যত যা ইন্টারেস্ট থাকুক, তারপরেও বাংলাদেশের জন্য কাজ করছে, তারপরেও হি ইজ ডুইং সামথিং ফর দ্য কান্ট্রি। তারপর যে মুহূর্তে আমি দেখছি যে না, হি ইজ গেটিং আউট অফ দ্য হ্যান্ড, যে আউট অফ প্রপোর্শন উনি যা যা করছেন, তখন আমার মনে হচ্ছে যে ইটস দ্য রাইট টাইম। এবং দেখেন, এগেন, অনৈতিক যদি আপনি আমাকে বলেন, অনৈতিক অবশ্যই, কিন্তু কাটা দিয়ে কাটা তোলা ছাড়া আমি আর অন্য কোনো প্রেম যুদ্ধে কোনো নৈতিকতা কাজ করবে না। এটা আমার কাছে যুদ্ধ। কারণ আমি মনে করি পিনাকি ভট্টাচার্য বাংলাদেশের জন্য অন্যতম প্রধান, বাংলাদেশের অন্যতম প্রধান শত্রু, এবং বাংলাদেশের অন্যতম প্রধান প্রবলেম, যে কারণে আমার তার সাথে এই কাজটা করতে ১ সেকেন্ডের জন্য নৈতিকভাবে আটকাবে না। অন টপ অফ ইট, উনি এই কাজগুলো অন্যান্য অনেকের সাথে, আওয়ামী লীগ, বিএনপির প্রচুর নেতাদের সাথে উনি নিজে করে এসছেন। উনি প্রচুর ডিবি হারুন থেকে শুরু করে অন্যান্য একগাদা মানুষের বডি শেমিং উনি নিজে নিজে করেছেন। একগাদা বিষয়ে উনি পার্সোনাল বিষয়ে স্টার করেছেন। যে জিনিসগুলি আমার সাথে যখন ব্যক্তিগত যোগাযোগ ছিল, আমি ওনাকে অনেকবারই বলেছি যে এই কাজগুলো করছেন কেন আপনি, ইটস ভেরি আনএথিক্যাল। উনি আমাকে তখন একটু বলেছেন যে দেখেন, রাজনৈতিক জায়গায় কোনো ন্যায় অন্যায় নাই, তো সেই একই ওষুধ যদি আমি পিনাকিকে খাওয়াই, তাহলে এখন ন্যায় অন্যায় প্রসঙ্গ আসে না। কারণ আমি মনে করি যে যার প্রধান সমস্যা ইগো, তাকে আমি ইগো দিয়ে ঘায়েল করতে পারি। কারণ আমি অ্যানালিটিক্যালি প্রচুর পোস্ট লিখেছি যে আসলে কিভাবে রয়ের এজেন্ট হিসেবে উনি কাজ করছেন, তার ডকুমেন্ট আমি সাবমিট করেছি, আমি তার বয়কট নিয়ে আমি লম্বা লম্বা লেখা লিখেছি। এই জিনিস তো পিনাকের ফলোয়াররা দেখবেন না, পড়বেনও না, এবং তাদের মাথা দিয়েও আপনি এই শোটা শুরু হওয়ার আগে বলছিলেন শাহেদ, যে ইভেন অনেক অনেক শিক্ষিত মানুষ এই জিনিসগুলো দেখে। কেন দেখে? কারণ আমি বললাম তো ৯০% সত্য কথা। এবং আমি এই জিনিসটা অন করি, আমি বিলিভ করি যে হ্যাঁ, আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে এই ঘটনাগুলো ঘটেছে। আওয়ামী লীগ গভর্নমেন্টের আমলে জামাত শিবির বলে হরে দরে লোকজনকে ট্যাগ করা হয়েছে। বিএনপির নেতা কর্মীদের যে পরিমাণ অত্যাচার করা হয়েছে, সাধারণ মানুষ যেরকম অত্যাচার করা হয়েছে, সেই জিনিসগুলি আমরা তো সেই জিনিসগুলি 100% বিশ্বাস করি। ফলত আপনার উনি যখন বক্তব্যটা দাঁড়া করান, তখন সেই বক্তব্যের মধ্যে আমরা কোনো ফাঁক পাই না, এবং বেশিরভাগ সময় একটা বড় অংশের
শিক্ষিত ছেলেমেয়েরা তাকে সাপোর্ট করছিল এই জায়গা থেকে, এবং যেটা আসলে প্রধান সমস্যা হিসেবে এখন দেখা যাচ্ছে যে আহ, এই 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 পাওয়ার প্র্যাকটিস তাকে কোন জায়গায় নিয়ে গেছে, যেটা আসলে আলটিমেটলি ইন দি এন্ড বাংলাদেশকে ডিস্টেবল করতে হেল্প করছে। এটা এটা অনেকটা ওই যে কলার মতো, আপনি কলার মধ্যে ঢুকায় একটা বড়ি দেন, মানে কলাটা তো কলাই 90% কলা, কিন্তু ঢুকায় আপনি একটা ইয়ে দিয়ে দেন, মগজ ধোলাইয়ের একটা বিষয় দিয়ে দেন, হুম, হুম, So, হুম। কলার সাথে খেয়ে ফেললো জিনিসটা, কিন্তু কি যে খাইলো, পয়জন খাইলো, এইটা আর নাই। তো সেরকম একটা বিষয় আমার মনে হয় যে আমরা ইউটিউবাররা কথা বলছি কিন্তু একজন কেন্দ্রিক আলোচনা হচ্ছে, আরো বহুত ইউটিউবার আছে, আমরা আরো আলোচনা করতে না, পারি। আমি ইলিয়াস আমি এই হোসেন জায়গাটা একটু শেষ আরেকজন করি। কবে আপনারা হিন্দু তো একই ব্যক্তি। সঙ্গে আপনাদের কথা অনুযায়ী যুদ্ধ করছিলেন, হ্যাঁ? তো সেখানে কবে থেকে আপনাদের এই আন্ডারস্ট্যান্ডিংটা হলো যে সে বাংলাদেশের শত্রু? এখন এইটা বাংলাদেশের শত্রু যেটা বলছে নাদিয়া, বিষয়টা হলো এরকম। দেখুন আমি বলি, আমার বিরুদ্ধে যখন আইসিটি একটা মামলা হলো, এটা 2018 সাল, 18 না 19 সালে, তখনও তো তার আগ দিয়ে সে দেশ থেকে বেরিয়েছে, রাইট? আমার সাথে বহুত রিফিউজির কথা হয়েছে। একটা দেশের যেই কারণে সালাউদ্দিন আহমেদ ভারতীয় সীমান্তে নিজেকে আবিষ্কার করার পরে ওই দেশের আদালত প্রক্রিয়ার মধ্যে দিয়ে তার ট্রাভেল পাসটা সবকিছু নিতে হয়েছে। এটা সিস্টেম আছে। আপনি একটা ভিনদেশী নাগরিক আরেকটা দেশের মাটিতে যেয়ে আপনি ফ্লাই করতে পারেন না। ইউ ডোন্ট হ্যাভ দ্যাট রাইটস, এবং কোন সিস্টেমই নাই। তো ভারতের মাটিতে যেয়ে বাংলাদেশের পাসপোর্ট নিয়ে উনি কিভাবে ফ্লাই করলেন? আমার সাথে জোবেন সন্ধির কথা হচ্ছিল প্যারিসে। উনি বলছেন যে উনাকে শুধুমাত্র একটা ট্রাভেল পাস ম্যানেজ করার জন্য এটাকে কি বলে? ২.৫ মাস তাকে অপেক্ষা করতে হয়েছে, এবং বিমানে ওঠার পরেও তাকে নেমে যেতে এসকর্ট করে নামানো হয়েছে। পরে ইন্টারন্যাশনাল নানান বডি তাকে এসে রেস্কিউ করেছে। তো যেই মানুষটার মানে এরকম, আমরা জানি না এই কাহিনী কি, উনি কতদিন এই ট্রাভেল যাযাবর ভূমিকায় ছিলেন আমরা জানি না। কিন্তু যেটা জানি উনি ইন্ডিয়া থেকে গেছেন এসে। তো কোন রকম ভারতের এজেন্সির সংশ্লিষ্টতা ছাড়া, ভারত সরকারের সংশ্লিষ্টতা ছাড়া এটা করা সম্ভব না, এবং সেই জায়গাটা হয়েছে। এবং আমার বিরুদ্ধে যখন মামলা হলো আইসিটি অ্যাক্টে, মুশতাক সহ যখন ১১ জনের বিরুদ্ধে মামলা হলো, মুশতাক তো মারা গেল, তাই না? তো খুন সেই করা জায়গায় হয়েছে, হ্যাঁ? খুন করা হয়েছে। হ্যাঁ, খুন করা হয়েছে তাকে। তো আমিও যদি দেশে থাকতাম আমাকে কারাগারে নিয়ে খুন করা হতো। হয়তো এভাবে মেরে ফেলা হইতো। তখনো পর্যন্ত তো তারা ধরাছোঁয়ার বাইরে। তাদের নামে কোনো মামলা-টামলা কিচ্ছু নাই, তাই না? তারা দ্যাটস এই গভর্নমেন্টের, আওয়ামী লীগ গভর্নমেন্টের সাথে ছিল। পরে যখন এই মামলার চূড়ান্ত চার্জশিটে যখন লেখালেখি হলো অনেক জায়গা থেকে যে এরা অনেকে করছে, প্রথম আলো এই কালের কণ্ঠ-টণ্ঠ লেগে গেল তার বিরুদ্ধে। পরে হয়তো তার নাম ঢুকানো হইছে। তো এখন কথা হচ্ছে যে তুমি যদি এত বড়ই ভারত বিরোধী হয়ে থাকো, এত বড়ই যদি আওয়ামী লীগের শত্রু হয়ে থাকো, সে যেটা হইছে এই রিসেন্ট ইউটিউবের তার ডমিনেন্সটা ক্রিয়েট হওয়ার পরে এখন আলোচিত। কিন্তু এর আগে তার যে সকল কর্মকাণ্ড সেটা এখানে নাদিয়া যে সন্দেহ করছে, সেটা সন্দেহটা সমীচীন যে তার যে ভারত সংশ্লিষ্টতা এটা এড়িয়ে যাওয়ার কোনো কারণ নাই। আরেকটা জিনিস আমি সহজ ভাষায় দেখি, আমি নাদিয়ার মতো অত ব্যাখ্যা করব না। দেখুন, বাংলাদেশে যদি একটি রাইটিস্ট গভর্নমেন্ট কিংবা রাইটিস্টদের খপ্পরে এই রাষ্ট্র চলে যায়, এটা পলিটিক্যাল উইপন কার জন্য সবচেয়ে স্ট্রং? এটা কি ইন্ডিয়ার জন্য উইক উইপন না স্ট্রং উইপন, যে বাংলাদেশে একটা রাইটিস্টে গোষ্ঠীর খপ্পরে বাংলাদেশের ক্ষমতা? আপনি যদি বলেন এটা ইন্ডিয়ার জন্য দুর্বল অস্ত্র, তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু আমি মনে করি এটা ভারতের জন্য সবচেয়ে বড় অস্ত্র, যে ওকে সবচেয়ে বড় ইন্টারন্যাশনাল অস্ত্র। কমিউনিটি, তোমরা তো আমাকে পাত্তা দিচ্ছ না। বাংলাদেশের দেখো এখানে কি হচ্ছে, উগ্রপন্থা এখানে দেখো কি হচ্ছে। সো যুক্তরাষ্ট্র ইসরায়েল আক্রমণ করেছে কোন অজুহাতে? যে আমার রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হুমকি। দুঃখিত, মানে ইসরায়েল কেন আক্রমণ করেছে এবং যুক্তরাষ্ট্র কেন বৈধতা উৎপাদন করছে? আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। যখন একটা পাওয়ারফুল স্টেট কোন একটা থার্ড স্টেটকে বলে যে এই আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি, সেখানে ইন্টারন্যাশনাল কনভেনশন ফেইল করে। যখন সেই কজ দেখায় যে আমার রাষ্ট্রের জন্য হুমকি, এই হুমকি মোকাবেলায় আমার যা ইচ্ছা করার অধিকার আমার রাষ্ট্র হিসেবে আছে। তো বাংলাদেশ যখন একটা রাষ্ট্র, এখানে রাইটিস্টদের উত্থান হবে, রাষ্ট্র বেদখল চলে যাবে উগ্রপন্থীদের, এটা তো ইন্ডিয়ার জন্য জায়েজ হয়ে গেল, বাংলাদেশকে দখলে নেওয়া, বাংলাদেশকে শূন্য পাঠানো, যে আমার রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। সেই কাজটা করতে যে সহযোগিতা করছে, তাকে আপনি বাংলাদেশের বন্ধু কেমনে বলবেন, সেটা আমার হিসাবের মধ্যে আসে না। এবং এখানে যদি ভারতের রিস্টাবলিশমেন্ট এস্টাবলিশড হয়, তার পরোক্ষ সুবিধাভোগী কি বিএনপি হবে, জামাত ইসলামী হবে, না আওয়ামী লীগ হবে? এটা তো সহজ হিসাব। তো সেই জায়গায় কে এই কাজগুলো করছে, সেইটা একটু বুদ্ধি-টুদ্ধি নিয়ে যদি বিবেচনা করা যায়, এটা বোঝা যাবে। সেই হিসেবে নাদিয়া, আওয়ামী নাদিয়া, লীগের আসলে নাদিয়া, একটা প্রশ্ন আপনাকে পছন্দ করতে করার হচ্ছে। কথা। নাদিয়া, একটা প্রশ্ন আপনাকে করতে হচ্ছে। আপনি একটু শুরুতে বলেছিলেন যে ভারত বিবেচনা করছে যে বাংলাদেশ একটু শক্তিশালী হয়ে যাচ্ছে নানান দিক থেকে শেখ হাসিনার আমলে। সে কারণে তাকেও কিছুটা দমন করাটা ছিল একটা উদ্দেশ্য। এই দাবিটা আপনি করেছিলেন।
তো এখন কি মনে হচ্ছে যে ধরেন আপনারা কি আদৌ বুঝতে পেরেছিলেন কিনা যে আপনারা শেখ হাসিনার পতন চেয়েছিলেন, কিন্তু এর পরবর্তীতে যা ঘটবে, যা ঘটছে, এগুলো আপনারা সামান্যতম অনুমান করতে পেরেছিলেন কিনা? অনুমান বলতে কি, একটা রাষ্ট্রে যখন অভ্যুত্থান হচ্ছে তখন অনেক রকমের ঘটনা ঘটতে পারে। এখান থেকে বিপ্লবী সরকার তৈরি হতে পারে সম্পূর্ণ সংবিধান বাতিল করে। 400 দিকে যেতে পারে। আসলে যখন একটা অভ্যুত্থান হয় তখন আসলে এতখানি ক্যালকুলেশন করা আপনার পসিবল হয় না। ওটা সময় সময় নির্ভর একটা ঘটনা। প্রত্যেকটা সময় চেঞ্জ হচ্ছে তো। তো আপনি আগে থেকে বলতে পারবেন না যে আসলে কি হচ্ছে। তবে অভ্যুত্থান পরবর্তী একটা সময় রাষ্ট্রের যে মানে ম্যাসাকার্ড একটা অবস্থা থাকবে, এটা খুব স্বাভাবিক। তখন বিভিন্ন রাষ্ট্র সেখানে আপনার তাদের ইন্টারেস্ট নিয়ে এসে হাজির হবে, সেটাও খুব স্বাভাবিক। তবে এই যে ধরেন যেটুকু আমরা চিহ্ন দেখেছিলাম যে একটা বহুত্ববাদ, যেটা অবশ্য বিএনপি এই মুহূর্তে বহুত্ববাদের বিরোধিতা করছে, আমি আপনাকে এটা নিয়ে বলতে চাচ্ছিলাম যে একটা মাত্র জায়গায় বিএনপি, জামাত এবং হেফাজত সবাই এক, যে বহুত্ববাদের বিরোধিতা। তো সেই বহুত্ববাদের যে চিত্রটা আমরা দেখেছিলাম, সেখান থেকে যে ধাম করে ফার রাইটিস্ট দিকে চলে যাবে, একদম মানে রাডিক্যাল রাইট বলে আলট্রা রাইটে চলে যাবে, এটা সম্ভবত কেউ ধরতে পারেননি। এটা করাই হয়েছে সার্টেন কারণে। আপনি দেখবেন যে গত কয়েকদিন আপনি দেখেন হিন্দু একটা গ্রামে আগুন লাগানো হয়েছে, যদিও ব্যবসায়িক কারণে। তারা বলছে যে এখানে দুপক্ষের ইনভেস্টমেন্ট ছিল ইত্যাদি। তারপর এদিকে আবার ইন্ডিয়াতে আপনি দেখেন যে কয়েকদিনে মুসলমান মারার যেই গল্পগুলো আমরা শুনছি, যে গরুর সঙ্গে ইনভলভ করে মুসলমানদেরকে পারসিকিউট করা, এই জিনিসগুলি। আমার মনে হয় কি যে 2026 এর আমাদের পশ্চিমবঙ্গের নির্বাচনের আগ পর্যন্ত, এবং ধরেন এই বছর যদি ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা আমি খুব কমই দেখি, তারপর ধরেন এপ্রিল জুন, ডিসেম্বর টু জুন, এই পুরোটা সময় আপনি যদি ধরে রাখেন, এই সময়টার আগ পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারবো না যে ইন্ডিয়াতে কি হচ্ছে, যে বাংলাদেশে পরিস্থিতি হয়েছে, যেভাবে করে ডানপন্থীদের হাতে চলে গেছে, এখান থেকে ফিরানোর কোনো উপায় নিশ্চয়ই নির্বাচন একটা একমাত্র উপায়, এটা তো আমরা বুঝতে পারি, গণতান্ত্রিক অবস্থায় ফেরার জন্য। কিন্তু এই সরকার তো নির্বাচন যেতে চায় না, এবং যে ইউটিউবাররা তার পেছনে ক্রীড়ানক হিসেবে কাজ করছে, তারাও নির্বাচনের বিপক্ষে। তাহলে কি হবে, ভবিষ্যৎটা কি? দেখুন, আমি প্রথমত আপনার সাথে একটু ডিমান্ড করি যে সরকার যে কমপ্লিট ডানপন্থীদের কবজায় চলে গেছে, আই ডোন্ট এগ্রি দ্যাট। বাংলাদেশ রাষ্ট্র এত সহজ না। হয়তো কিছু এলিমেন্ট আপনারা দেখছেন, এগুলো ক্রিঞ্জ এলিমেন্ট এবং দৃশ্যত। ফাতেমা মামার কথাটা যদি দেখেন, যে জুলাই অভ্যুত্থানের অভ্যন্তরের থেকে এখন তারা এটাকে টক্সিক করে তুলছে, একটা গোষ্ঠীর কথা বলছে। সেই গোষ্ঠীটাই ডানপন্থী। এখন এটার রাষ্ট্র পরিচালনায় করতে হলে, যেহেতু আমি মধ্যপন্থায় বিশ্বাস করি, আমাকে যেই কারণে আমাকে এই একটা রাষ্ট্রের, একটা পরিবার কি হয়, একটা পরিবারের মধ্যে একজন বজ্জাত থাকে, একজন ভালো মানুষ থাকে, একজন ডানপিটে থাকে, একজন বদমাশ, নানান থাকে। কিন্তু পরিবারের পিতা মাতার কাজ কি? এই পরিবারটাকে আগলে রাখা এবং যার যেটা ভুল সেটা ধরিয়ে দেওয়া, এবং যদি কারো থেরাপি লাগে তাকে থেরাপি দেওয়া, কাউকে মানে ত্যায্য করার না, তাই না? পিতা যদি, কিন্তু আপনি যদি পিতার দৃষ্টিতে রাষ্ট্র দেখেন, এই রাষ্ট্রের উগ্রপন্থীরা থাকবে, একদম বাম দিকের উগ্রপন্থীরা থাকবে, নাদিয়ার মতো হালকা কাপড়ের মানুষ থাকবে, আবার আরেকজন একটু ভারী কাপড়ের মানুষ থাকবে। এটাই সৌন্দর্য একটা পরিবারের। তো সেই পরিবারটা আমার ধরে রাখতে হবে। সেই পরিবারটা ধরে রাখার জন্য আমি মনে করি যে এখানে একক কোন পন্থা কিংবা একক মতবাদ চাপিয়ে দেওয়ার বিষয় না। এখানে ভিন্নমত থাকবে। সেই জায়গায় রাষ্ট্রকে ইনসাফের দৃষ্টিতে দেখতে হবে, এবং দেখতে হবে যে আমার রাষ্ট্রের মূল যে নোঙ্গর, সেটা আমি ঠিক জায়গায় নিতে পারছি কিনা। সেই জায়গায় কিছু ডানপন্থার এলিমেন্ট প্রকাশ্য হয়েছে। যেই প্রকাশ্য হওয়ার প্রেক্ষিতে আমাদের ভিতরে একটা অস্থিরতা তৈরি হয়েছে, এবং আমরা ভাবছি যে এই রাষ্ট্র হয়তো আমাদের, একটু আগে আমরা যতটা মনোযোগী ছিলাম না, এখন আমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। কেউ যদি পরিবারের দুর্দশা শুরু হয়, কিংবা যদি চাল ডাল কিনতে সমস্যা হয়, তাহলে পরিবারের যিনি পিতা এবং অন্যদেরকে সবাইকে বোঝানোর বিষয় থাকে যে না, এখন তোমাকে আমার এই উল্টাপাল্টা খরচের সময় নেই, আমাকে এই সময়টা পার হতে হবে। রাষ্ট্রের একটা রেকর্ডিং হয়েছে, গত কয়েকদিন হয়েছে। এমনকি এই যে ইশরাকের আন্দোলনকে কেন্দ্র করে ইউনূসের যে পদত্যাগ, এটাও এই রেকর্ডিং এর একটা পার্ট। এবং এই রেকর্ডিং থেকে এখন যারা রাষ্ট্রকে ডানপন্থায় নিয়ে যেতে চাচ্ছিল, তারা একটু কোণঠাসা হবে। আর যদি না হয় তাহলে তারা মারা খাবে, ভাষায়। তো এই যে ওই জায়গাগুলোতে আছে। এখন আপনি যেভাবে দেখছেন যে রাষ্ট্র পুরোটাই ডানপন্থীদের হাতে চলে গেছে, উগ্রপন্থী, আই ডোন্ট সি দ্যাট। আমার নাক খুব শক্ত। আমি বহুত মানে একেবারে এর মধ্যেও আমি দাঁড়িয়ে থাকতে পারি যে না, নো, এটা নো মানে নো, নো মানে নো। এমন না যে আমি জামাতের আমিরের মতো কথা, নো মিন্স নো। না, এক্স্যাক্টলি। সো আমি মনে করি না রাষ্ট্রের আমার এমন আহামরি কোনো ক্ষতি হয়ে গেছে, বরঞ্চ দিস আর পার্ট অফ দ্য প্রসেস, এবং সবাইকে নিয়ে আমার চলতে হবে। আমি আওয়ামী লীগের আমলে 3% জামাত ইসলামীকে যদি আমি, কিংবা 5% জামাত ইসলামীকে
কোণঠাসা করার জন্য যদি রাষ্ট্রের একটা শাসক মাফিয়া হয়ে উঠতে পারে, তাহলে 15% জনগোষ্ঠীকে কোণঠাসা করার জন্য সেই রাষ্ট্রকে আরো বেশি বড় মাফিয়া হইতে হবে। তো সেই জায়গায় আমি সলিউশনের কথা ভাবি, আমি একসাথে থাকার কথা ভাবি, কিন্তু যারা দোষী তাদের শাস্তির কথা বলি, সিস্টেমের ডেভেলপমেন্টের কথা বলি। তো এই জায়গাগুলো রাত দিনে হবে না, এগুলো রেজাল্ট খুব আস্তে আস্তে আসে। সুতরাং ইটস এ লং প্রসেস, আমরা ওই প্রসেসটার মধ্যে ঢুকবো। আর একটা কথা বলছেন যে নির্বাচন তো দিতে চায় না, কি হবে এই রাষ্ট্রের? নির্বাচন হলো আপনার পেটে যদি একটা বাচ্চা আসে, এই বাচ্চা 9 মাস পরে ফুটবেই আপনার। এটা কোনোভাবেই আপনি আলগায় রাখতে পারবেন না। যদি আপনি আলগায় রাখতে চান, আপনাকে মারা যাইতে হবে। তো যারা আলগায় রাখতে চায় সে মারা যাবে। আমার বাচ্চা বের হবে। এটা ইতিহাসের ধ্রুব সত্য। সুতরাং এইখানে হয়তো এদিক ওদিকে দেখছেন যে এদিক ওদিক একটু বাধা আসছে, এটা। আমি বলছি নার্ভ শক্ত রাখেন। দেখেন কি হয়, তাই না? ইলেকশন ছাড়া এটা কোনো হয়তো ডিসেম্বরের জায়গায় জানুয়ারিতে হবে কিংবা ফেব্রুয়ারিতে হবে। বাট ইট হ্যাজ টু কাম। বাচ্চা আমার উৎপাদন হতেই হবে। আমার যেহেতু কনসিভ আমি করে ফেলছি। কিন্তু রাষ্ট্রের মধ্যে একটা ভয়ের পরিবেশ সৃষ্টি করা হয়েছে না? আপনি দেখেন এই গত ৯ মাসে আপনার ৮ থেকে ১০ জন সনাতন ধর্মাবলম্বীদের মরদেহ পাওয়া গেল তাদের কার্যালয়, অফিসে, রাইট? শুধুমাত্র এই হিন্দুরাই হচ্ছে গিয়ে অফিসে গিয়ে আত্মহত্যা করতেছে, রাইট? এটা একটা প্রশ্ন আসে না মনে? বিভিন্ন জায়গায় নারীদের উপর যেভাবে করে হামলা, আক্রমণ, কাপড়-চোপড় নিয়ে তাদেরকে যেভাবে করে আক্রমণ করা, হ্যাঁ? এটা তো একটা আমি তো ফিল করি একটা ভয়াবহ পরিস্থিতি। সেইখানে এটা নাদিয়া বলবেন। আমি তার আগে আমি বলি, আমার যেহেতু দর্শক গোষ্ঠীর, হলার গোষ্ঠীর একটা বেশিরভাগ তারা ইসলাম পন্থার লোকজনও আমাকে সমীহ করেন, যদিও গালি দেন। কিন্তু আমি যে সাম্যের কথা বলি যেহেতু ওই জায়গাটা তারা পছন্দ করেন। দেখেন, এই যে হিন্দু অত্যাচারের কথা বললেন, নারী সম্ভ্রমহামির কথা বললেন, আমি জানি না কোথায় এগুলো হচ্ছে। নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই ২-১ জায়গায় হচ্ছে না তা তো না, হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ আমলে আমরা কি দেখেছি? দাঁড়িয়ে আছে বলে দাড়ি ধরে তাকে থাপ্পড় মারা, রাস্তায় নাজেহাল করা, নামাজ পড়ার অবস্থায় তাকে ধরে তাকে পিটানো, গুলি করা। তো এগুলা তো হয়েছে, রাইট? তো তারপরেও তো আমরা টিকে ছিলাম। কিন্তু আমরা শাহেদ আপনি দেখেন এই যে এই এটাই আমি আন্দোলনের যে বলতে মাসুদ চাচ্ছিলাম। মাসুদ নামে যে ছেলেটা, নাদিয়া কি বলছে? না, না, এই আমার কথাই আমি কথা বলতে চাচ্ছিলাম যে কথাটা আমরা শুনেন। যদি এখন না, শুধুমাত্র না, নাদিয়া আমি কনসেন্ট্রেট বলছি কি করি যে এই যে মাসুদ নামে যে ছাত্র নেতা একজন, তার দেখা গেল সে আসলে ছাত্রলীগ করতো। এখন ছাত্র দলের নেত্রীকে পেটানোর সময় এই মাসুদ সেই ছাত্রদলের নেত্রীকে পেটাচ্ছে, রাইট? এই সার্জিস্টরা ছাত্রলীগের মধ্যে ছিল। তো যারা এই কাজগুলো দাড়ি ধরে মেরেছে কিংবা এই ভয়াবহ আচরণগুলি করেছে, তারা যে অন্য মানে রাজনৈতিক দলের উদ্দেশ্য প্রণোদিত নয়, এদের মতোই। হাউ ডু ইউ নো? না, না, আমি যেটা বলতে চাচ্ছিলাম শাহিদের কাছাকাছি যে এটা আওয়ামী লীগ আমলেও হয়েছে। আমাদের অপরায়ণের রাজনীতি এটা সবসময়কার রাজনীতি। কারণ আপনি যখনই একটা বড় প্রবলেমকে আপনি এড্রেস করতে চাইবেন না, তখন আপনি গরু ভার্সাস শুয়োর আলাপ সামনে নিয়ে আসবেন। তখন হিন্দুরা সব চাকরি নিয়ে যাচ্ছে আলাপ নিয়ে আসবেন। ভারতে এখানে মুসলমান নিধন হবে, বাংলাদেশে এখানে হিন্দু বিদ্বেষ তৈরি হবে। এইটা খুব স্বাভাবিক এবং উপমহাদেশের জন্য এই জায়গাটা খুব স্বাভাবিক। এবং আপনি বলছেন যে নারী নিগ্রহ হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর অত্যাচার হয়নি। আমি তো মনে করি আওয়ামী লীগ আমলে হিন্দুদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয়েছে। নাসিরনগরের ঘটনা, রামুর ঘটনাটা তো আওয়ামী লীগ আমলে হয়েছে এবং বলা হয় যে আওয়ামী লীগ এই সংখ্যালঘু রক্ষা করার লোক। আমি তো সেই সংখ্যালঘুর মধ্যে পড়ি, আমি একজন নাস্তিক। কই অভিজিৎ রায়কে তো আওয়ামী লীগ গভর্নমেন্ট রক্ষা করতে পারেনি। এটা তো ইন্টেলিজেন্সের ব্যর্থতা। সমকামীদের মধ্যে এখন ধরেন এই যে জুলহাস ছিলেন মান্নান, তাকে খুন করা হয়েছে। ওই সংখ্যালঘুদের আওয়ামী লীগ রক্ষা করতে পারেনি। এখন আমি ওয়েরঅ্যাবাউটস এর আলাপে যাব না। ওইখানে হয়েছে বলে এখানেও খারাপ হবে, নট নেসেসারিলি। ঘটনা যেটা হচ্ছে সেটা হলো যখন পরিস্থিতি খারাপ এবং যখন আমাদের পিনাকিদের মতো, ইলিয়াসদের মতো ইউটিউবাররা সরকার চালাচ্ছেন যাদের নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট আছে, তখন দেশের অবস্থা এটাই হবে। কারণ তখন আপনি কনস্ট্যান্টলি অপরায়ণের রাজনীতি পুশ করে যাচ্ছেন। কনস্ট্যান্টলি আপনি মানুষের মাথার মধ্যে আমি ভালো, আমার লাইফের যে দুর্দশা, আমার চাকরি নাই, আমি খেতে পারি না ভাত, তার কারণ হচ্ছে বাংলাদেশের হিন্দুরা, তার কারণ হচ্ছে পাশের দেশ ভারত, আমার রাষ্ট্রের যত যত শয়তানি হয়েছে সব অন্যায় করেছে, আমার কোনো দায় নাই। এই আইডিয়া গুলো আপনি কনস্ট্যান্টলি যখন পুশ করতে থাকবেন, তখন ধরেন এই যে নারীর উপর নির্যাতনের জায়গাটা দেখেন, আমরা সবাই মিলেই তো এই কাজটা করি সোসাইটিতে। আপনার যেরকম ভূমিকা আছে আমারও ভূমিকা আছে। কিন্তু ধরেন নারী হচ্ছে শয়তানের লাঠি, এই জাতীয় জিনিসপত্র যখন পুশ করা হচ্ছে, আলটিমেটলি কি হচ্ছে, মেয়েদের উপর যে সেই অত্যাচারটা আপনি একটা চিত্র দেখতে পাচ্ছেন। হ্যাঁ, হিন্দুরা আমাদের সব চাকরি নিয়ে এগুলো গেছে। যারা রুখবে, ধরেন শহীদুল আলমরা, তারা একটি যে নারীর ডাকে মৈত্রী যাত্রা আয়োজন করলো, রাইট? এগুলো যারা রুখবে, তারাই যদি আপনি বলছিলেন যে তারা আসলে ওই যে থিসিস অ্যান্টিথিসিস ভূমিকা পালন করছে, রাইট? সো তাহলে অ্যাবসলিউটলি তাই। ওঝা হয়ে আপনি সাপ হয়ে দংশন করবেন এবং ওঝা হয়ে ঝাড়বেন। এই জিনিসটা সবচেয়ে সহজ কাজ। আপনাকে বিগার পিকচার থেকে সরায় রাখার জন্য এই জিনিসটা সবচেয়ে সহজ কাজ। অপরায়ণের রাজনীতি, মি ভার্সেস আদার্স, এই জিনিস হচ্ছে। এখন আমাদের কাজ কি? আপনি বলছিলেন আমাদের করণীয় কি? আমাদের মাথায় যদি খানিক ঘিলু আছে, অল্প বিস্তর ঘিলু আছে, আমাদের ফান্ডিং এরও দরকার নেই। আমরা যদি কনস্ট্যান্টলি কথা বলে যাই এবং যে দালালির অভ্যাস আমরা যদি বন্ধ করি, সেটা আমি আওয়ামী লীগ হই, বিএনপি হই, জামাত হই, যেই দলেরই লোক হই, আমি যদি আমার দলের প্রবলেম গুলো, যেরকম ধরেন বিএনপি সামনে
প্রশ্নে আছে, আমি বিএনপি কে বলবো ৭১ প্রশ্নে আপনারা কেন আপনারা ক্লিয়ার না, কেন ক্লিয়ার হতে পারছেন না? অথবা ধরেন আপনারা যদি আমি বলি ১-১১ বিষয়গুলি আপনারা যখন ক্লিয়ার করেন, আওয়ামী লীগকেও যেরকম তার দায় স্বীকার করতে হবে, বিএনপি কেও তার দায় স্বীকার করতে হবে। আপনি এর আগে যে নির্বাচনগুলো হয়েছে, বিএনপি আমলে যে নির্বাচনগুলো হয়েছে, তার মধ্যে কতখানি স্বচ্ছতা ছিল? আপনি ৯৪ সালের ঘটনা দেখেন, ৯৬ নির্বাচন যদি দেখেন, তো এই সমস্ত ক্ষেত্রে আপনার নিজেকে অ্যাকাউন্টেবল করার যোগ্যতা থাকতে হবে। আপনি অন্যকে দায় দেওয়ার আগে আমার আসলে দায় কি সেই নিয়ে প্রশ্ন করতে হবে, এবং বুদ্ধিজীবী যারা আছে তাদেরকে প্রশ্নের জন্য কোনো রকম ভাবে পারসিকিউট করা যাবে না। একজন মানুষ প্রশ্ন করেছেন, তার সাথে সাথে তার চাকরি বাতিল। এই যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার আমলেই দেখছি, একটা মাত্র প্রশ্ন করেছেন, ধরে নিচ্ছি যে তার খুব শয়তানি উদ্দেশ্য আছে এবং উনি আওয়ামী লীগের দালাল, আমি ধরে নিচ্ছি, তারপরেও কি উনি প্রশ্ন করতে পারবেন নাকি না? বা ধরেন আপনি যদি যে প্রশ্নগুলি করেন, একটা ডিফিকাল্ট প্রশ্ন করেন, আপনাকেই আমি বললাম আপনি আওয়ামী লীগের দালাল, তো এখন আপনি যদি আওয়ামী লীগের দালাল হনই বা, তাতেই বা সমস্যাটা কোথায়? আপনাকে তো প্রশ্ন করতে হবে। আওয়ামী লীগ আমলে আমরা আওয়ামী লীগের বিরোধিতা করেছি এই জায়গাটা থেকে, ভাই তোমাকে এতদূর স্পেস দিতে হবে যাতে তুমি ফ্যাসিস্ট না হয়ে যাও, এক। আর দ্বিতীয়, এটা হলো আমার জন্য একটা গণতান্ত্রিক পরিবেশ, যাতে কাউকে জামাত হেফাজত শিবির বলে তাকে পারসিকিউট করা, যেরকম আমি কোন রকম ভাবে শাপলা চত্বর, আচ্ছা মরছে মরছে মুসলমান মরছে, ওরা ওই ওই সেই এই সমস্ত জিনিস বলে আমরা যাতে কাউকে অত্যাচার না করি, সেটা আমি হই বা একটা শিবিরের ছেলে হোক। জি, এই এতদূর। বুঝতে পেরেছি। শাহেদ, শেষ করব। শেষ প্রশ্নটা করি যে আসলে রাষ্ট্রের ভিতরে আমরা এরকম একই ব্যক্তিকে অনেক রকম রোল প্লে করতে দেখছি। কে যে কার পক্ষে কি কাজ করছে একটা পুরো বিভ্রান্তিকর অবস্থা। আপনারা যেমন বলছেন যে পিনাকি আসলে একটা একটা ভারতের এজেন্ট, ভারতের পক্ষে কাজ করছে। এরকম শহীদুল আলমদেরকে আমরা দেখছি তারা একটা সেকুলারিজমের পক্ষে কাজ করছে, আসলে তারা রাইটিস্টের পক্ষে কাজ করছে। এই যে একটা একটা ধোঁয়াশা তৈরি করে, এতে করে আলটিমেটলি রাইট উইংরাই কি ফায়দা পাবে না? ওই যে আমি বললাম কলার যে উদাহরণ দিলাম, 90% ভালো, 10% অন্য জিনিস খাওয়া দেওয়া। আপনি আপনার আলোচনার মধ্য দিয়েও আপনি অনেকগুলো রাইটিস্টদের মধ্যে ঢুকাই ফেলতে চাচ্ছেন, এটা ঠিক না। শহীদুল আলম ইজ নট এ রাইটিস্ট গাই। তারপরে আরো অনেকেই আছে, দে আর নট রাইটিস্ট, দে আর প্লেইং। আমি জানি বিএনপি যদি ক্ষমতায় আসে প্রথম ফ্ল্যাগটা শহীদুল আলম উঠাবে, বিএনপির এটা ঠিক নাই। প্রথম ফ্ল্যাগটা সায়ান উঠাবে, বিএনপির এটা ঠিক নাই। নাদিয়া প্রথম ফ্ল্যাগ উঠাবে, বিএনপি ঠিক করছে না। তো এই মানুষগুলা তাসলিম খুলিল, জীবনে কোনো পলিটিক্যাল পার্টি তাসলিম খুলিলকে বিশ্বাস করা উচিত না। সে কোন দিকে টার্ন দিবে, কারণ তার কাছে তার এথিক্স হচ্ছে সবার আগে। হ্যাঁ, আমাকে কিছুটা অবিশ্বাস করতে পারেন, কেননা আমার কাছে আমি যে আইডিওলজির রাষ্ট্র দেখতে চাই, সেই আইডিওলজির রাষ্ট্র যারা পরিচালনা করার জন্য লেজিটিমেট শক্তি, তাদেরকে আমি সময় দিতে চাই, তাদেরকে আমি সহযোগিতা করতে চাই। যে জায়গা থেকেই মানুষ আমাকে বলে আপনাকে তো নিরপেক্ষ ভাবতাম, আপনি কেন বিএনপির পক্ষে এখন কথা বলছেন? ওই যে আমি বলছি আমার মাথায় বিএনপি না, আমার মাথায় হচ্ছে বাংলাদেশ। কেন বাংলাদেশ? আওয়ামী লীগ আমার নাই এখন, এবং তারা লেজিটিমেসি হারিয়ে ফেলেছে। তো বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতাকে যদি আমি মধ্যপন্থায় রাখতে চাই, সব মানুষের করে রাখতে চাই, একজন নাস্তিকেরও, একজন আস্তিকেরও, একজন মাদ্রাসা ছাত্রেরও, একজন হিন্দুরও, একজন নারীর, একজন বোরকাওয়ালা নারীর, একজন নাদিয়ার মতো নারীর, আমাকে রাষ্ট্রের মধ্যপন্থায় রাখতে হবে। তো সেই মধ্যপন্থায় রাখার জন্য বাংলাদেশের লেজিটিমেট পলিটিক্যাল পার্টি কে? হু এলস? বিএনপি ছাড়া। তো যে আমার লেজিটিমেট পার্টি, তাকে যদি আমি ডিসম্যান্টেল করে ফেলতে পারি, মানুষের মনোজগতে যদি এই পার্টিকে আমি বিএনপিকে তো এই সরকার পাত্তাই দিচ্ছে না। না, আমি বলছি বিএনপিকে যদি আমি ভারতের দালাল হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, বিএনপিকে তো পাত্তাই দিচ্ছে না, বরং বিএনপির কোন স্টেক এই সরকারে আছে কিনা আমার ডাউট আছে। এবং এখন যে ৩ ইউটিউবারের কথা বলছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছে বিএনপিকে সম্পূর্ণ সিনের বাইরে নিয়ে যেতে। আমি সেটাই বলছি, আমি আপনাকে সেটাই বলছি। এই রাষ্ট্র যদি লেজিটিমেট, রাষ্ট্রকে মধ্যপন্থায় রাখার জন্য যারা মূল লেজিটিমেট পাওয়ার, তাদেরকে যদি আমি ডিসমেন্টাল করতে পারি, তাহলে আমার রাষ্ট্র বেদখল হয়ে যাবে। আমি যেভাবে চাবো সেভাবেই হবে, তাই না? আমি জামাতকে ক্ষমতায় বসাবো, কিংবা অন্যকে ক্ষমতায় বসাবো, গফুরকে ক্ষমতায় বসাবো, হোয়াটএভার। সেইটা হইতে দেওয়া যাবে না বলেই আমার সকল কর্মকাণ্ড মনে হইতে পারে আমি এখন বিএনপির সাপোর্ট করছি, বিএনপি নিয়ে কথা। ওই একটাই আমার মাথায়, বাংলাদেশ, আমার রাষ্ট্র বাঁচাইতে হবে এখন। এরপর বিএনপি ক্ষমতায় আসার পরে আমি যদি দেখি তারা ঠিক মতো চলছে না, আমি আবার তাদেরকে বলবো যে না, এটা না, বাট নট নাও। সেটা আসার জন্য কি করণীয় আছে? ১০০% সেটা আসার জন্য কি করণীয় আছে? আমরা তো দেখছি না, আমরা তো দেখছি যে আপনি কেন মনে করছেন যে এরা খুবই পাওয়ারফুল এবং খুবই এদের সব স্টেক তাদের? আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই রাষ্ট্র চলে ৪টা এস্টাবলিশমেন্টের উপর ভিত্তি করে। এই ৪টা এস্টাবলিশমেন্টের কোন এস্টাবলিশমেন্ট এখন আপনি অ্যালাইন না, সেটা আপনি হিসাব করেন। একটা হলো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি বিএনপি। আমি শেষ করি। আপনি যে ৪টা স্টেকের কথা বলছেন, সেই ৪টা স্টেক বিএনপি কে সাইডে রেখে বাকিরা সবাই অ্যালাইন্ড। আপনি বিচার বিভাগ দেখেন, দে আর অ্যালাইন্ড। আপনি সরকারের নির্বাহী বিভাগ দেখেন, তারা অ্যালাইন্ড। অফকোর্স শুধুমাত্র আমাদের বিএনপি নাই। এটা আপনার ভুল ধারণা। শুনেন, আমি বলি, শেষ করি। একটা হলো সবচেয়ে বড় সেটেলমেন্ট হচ্ছে পলিটিক্যাল পার্টি, বিগেস্ট লেজিটিমেট পলিটিক্যাল পার্টি বিএনপি। সেকেন্ড বিগেস্ট সেটেলমেন্ট কি? আর্মি, বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনী। থার্ড বিগেস্ট সেটেলমেন্ট কি? বাংলাদেশের গণমাধ্যম।
আপনি নুরুল কবির, প্রথম আলো, ডেইলি স্টার, জিল্লুর রহমান, কোন হেন কোন ব্যক্তি যে এই অ্যালাইনটে কথা বলছে না যে না রাষ্ট্র ঠিক নাই, তারা বিএনপির সাথে অ্যালাইন করছে। থার্ড হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। আপনার কি মনে হয় না, সচিবালয়ে আপনি আপনি দমন যেভাবে করবেন? দেখছেন আমি সেভাবে দেখছি না। যাই হোক, আজকে আপনাদের মতামত যেহেতু নেওয়াটাই আমার কাজ, সুতরাং আমি সেই আমি মতটাই ওই জন্য দেখছি না। বলছি যে কারণ আপনারা যেভাবে হতাশ, আমি হতাশ না। আমি বরঞ্চ দেখতে পাচ্ছি যে এই রাষ্ট্র ফুলি আমাদের আম ঠিক জায়গায় আছে এবং আমরা এটাকে কোনোভাবেই ডিসপ্লেস হওয়ার মতো শঙ্কা আছে। বাট ওইটা আমরা হইতে দিব না। জি, 100% নাদিয়া, শেষ প্রশ্ন করছি, এনসিপির ভবিষ্যৎ কি দেখেন? হ্যাঁ? এনসিপির এনসিপির ভবিষ্যৎ ভবিষ্যৎ। হ্যাঁ। এখন যে অবস্থায় আছে, শূন্যটা যদি অর্ধেকটা আসন পায়, আমি খুব মানে আশ্চর্য হব। শূন্য আসন পাওয়ার সম্ভাবনা নাই। যে রকম তারা রাজাকারদের চিহ্নিত রাজাকার, এগেন আমরা যে আলাপটা করছিলাম, ইদার ফাঁসি অথবা বেকসুর খালাস, এই দুটোর মাঝামাঝি জায়গায় তারা পক্ষ নিয়ে ফেলেছেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় তারা একদম উগ্র ডানপন্থী পক্ষ নিয়ে ফেলেছেন, যেটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি। সো অফকোর্স আমি এখন মনে করি যে আমার প্রাথমিকভাবে কিছু আশা ছিল যে ওর কাঁধে চড়ে হয়তো একটা দুটো, কিন্তু আমি এখন মনে করি এনসিপি শূন্য ভোট পাবে। এবং শাহিদের কথা মতোই আমি এই মুহূর্তে খানিক বায়াস বিএনপির প্রতি, আমি এটা একদম সরাসরি প্রকাশ্যেই বলেছি। এবং আপনি যে বললেন যে তাসনিমকে হয়তো কোনো দলের মধ্যে ফেলা যাবে না, একে দলের মধ্যে ফেলা যাবে না, শায়েরকে কোনো দলের মধ্যে ফেলা যাবে না, আমি মনে করি যে আমি যেহেতু একজন অ্যান্টি গভর্নমেন্ট নারীবাদী, এখন ধরেন বিএনপি যদি ক্ষমতায় যায়, আমি আপাতত বিএনপিকে সাপোর্ট করছি যদি করার দরকার হয়, যতক্ষণ পর্যন্ত বিএনপি ক্ষমতায় না আসে। বিএনপি ক্ষমতায় আসার পরে বিএনপির সমস্যা নিয়ে আমি ইয়ে করবো, what is the word I'm looking for, তার বিরোধিতা করব, বিএনপির বিরোধিতা করব, যেরকম আমি আওয়ামী লীগ আমলে করেছি। সেটাই। এবং আমি মনে করি যে আমার রাজনৈতিক অবস্থান এত দূরই যে আমি জি, অ্যান্টি গভর্নমেন্ট নারীবাদী, এর দূরই। অ্যান্টি সুতরাং গভর্নমেন্ট আপাতত আমার নারীবাদী। বিএনপির হ্যাঁ, প্রতি সাপোর্ট আপনারা আছে। দুজনেই তো এনসিপি আমি অ্যান্টি মনে আওয়ামী করতে লীগার বলে নিজেদেরকে পরিচয় দেন। হ্যাঁ, দুজনেই চরমতম অ্যান্টি আওয়ামী লীগার, এইটুকু তো আমি বুঝতে পেরেছি। আপনারা নিজেরাও দাবি করেন যে শাহেদ মাথা নাড়ছে। আচ্ছা, কেন মাথা আমি নাড়ছে অ্যান্টি সেটা আওয়ামী বলা লীগ, সরাসরি অ্যান্টি আওয়ামী লীগ। কিন্তু যদি ধরেন আমি আমি এই জায়গা থেকে বলতে চাই, যদি আমি মনে করি যে আওয়ামী লীগ যে শয়তানিটা করে এসেছে বিএনপির উপরে, যদি এখন বিএনপি এসে আওয়ামী লীগের উপর একই কাজ করে, তখন আমার রাস্তা একদম কমপ্লিটলি শুনেন, ফ্লিপ হয়ে যাবে। আমি শেষ করি। জীবনে কোনোদিন আমার একটা লাইন দিয়ে শেখ মুজিবুর রহমান সম্পর্কে আমি অবমাননা করি নাই। আমি মুক্তিযুদ্ধের জন্য যত লড়ি, আমার সমসাময়িক কোন অ্যাক্টিভিস্ট এইভাবে এত ভোকাল না। ফ্রম দ্য ডে ওয়ান, 5 আগস্টের পর 6 আগস্টে আমি বলছি আমি ফ্যাসিস্ট শাসক দাঁড়িয়েছি। এই বাংলাদেশ রাষ্ট্র আরেকটা ইসলাম পন্থার নামে ফ্যাসিবাদ তৈরি হোক, এটা আমরা হইতে দিব না, আমরা লড়বো। সুতরাং আমাকে অ্যান্টি আওয়ামী লীগ বলার কোনো কারণ নাই।